রাতের আকাশ চিরে সূর্যের আগমন জানান দিচ্ছে পৃথিবীতে এখন রাত্রি শেষের পর্ব চলছে। জানালার সাথে হেলান দিয়ে গলায় টাওয়েল ঝুলিয়ে কফির প্রতিটি চুমুকে তৃপ্তির বাহিকায় চোখ বন্ধ করছে পূর্ব। কপালের উপর ভেজা চুলগুলো দুখানা ভ্রুতে স্পর্শর খেলায় মত্ত। আকাশে উদীয়মান সূর্য তার ভুবন রাঙানো কমলা বেশ ছেড়ে তেজীয়মান হলুদ বর্ণে গা ঢাকছে। পূর্ব কফিতে শেষ চুমুক দিয়ে বিছানার কাছে চলে আসে। বিছানার পাশে লাগোয়া টেবিলে কফি সাদা মগটা রেখে হাঁটুতে ভর দিয়ে বিছানার উপর ঝোঁকে। ঘুমন্ত পূর্ণতার কপালে উষ্ণতার গভীর ছোঁয়া বসিয়ে চক্ষুজোড়া বন্ধ করলে আকস্মিক স্পর্শে পিটপিট করে তাকায় পূর্ণতা। কম্বলের ভেতর থেকে হাতটা বের করে পূর্বের উন্মুক্ত পিঠের উপর সযতনে রাখে সে। পূর্ব চোখ খুলে কপাল থেকে ঠোঁট ছড়িয়ে তৎক্ষণাৎ মৃদু হাসিতে হালকা গলায় বলে ওঠে, মিসেস, আপনি কি উঠবেন? পূর্ণতার বলতে ইচ্ছে করছিল, না, একদম উঠব না। তুমি পাশে থাকো, কাল রাতে সেই পূর্ব হয়ে যাও। আমি তাকে নিয়ে দিব্যি ঘুমোতে চাই। কথাগুলো অজানা কারণে বলা হলো না। এর পরিবর্তে মৃদু গলায় অনেকটা ঘুম জড়ানো কণ্ঠে পূর্ণতা বলে উঠল, তুমি আমার আগে উঠলে কি করে? তুমি তো নেশাগ্রস্ত ছিলে। পূর্ণতা ভেবেছিল পূর্ব লজ্জা, অপরাধ ও দোষের দায়ে মাথা নিচু করে ফেলবে, কিন্তু তা না করে পূর্ব একগাল হাসি দিয়ে বলল, আমি সেন্সে ছিলাম পূর্ণ, মাতাল ছিলাম না। পূর্ণতার রাগে কপাল কুঁচকে মুখে বিরক্তির আভা ফুটিয়ে বলল, তুমি ড্রিঙ্কস করেছ? আমি বৃষ্টি গন্ধটা পেয়েছি। ওই ছাইপাশ গিলতে তোমার লজ্জা করল না? এখন আবার মিথ্যে বলছো কেন? পূর্ব অকপটভাবে উত্তর দিল, লজ্জা? তা কেন হবে? তুমি আমার সামনে ওটা কি করে খেতে পারলে? ওটা আহামরি কিছু ছিল না। তুমি চাইলে তোমাকেও খাওয়াতে পারবো। খাবে? আনবো? পূর্ণতা দাঁতে দাঁত চেপে রাগ গেলার চেষ্টা করছে। কত বড় অসভ্য হলে ওইসব ছাইপাশ খাওয়ার জন্য তাগাদা দেয়। কাল রাতে যদি কষিয়ে একটা চড় মারতে পারত। উফ, বড্ড ভুল করেছে পূর্ণতা। মদের উসিলায় একটা ঠাস করে চড় মারা উচিত ছিল। পূর্ণতা নিজের রাগ দমন করে তিরিক্ষি মেজাজে বলল, তুমি খুব খারাপ হয়ে যাচ্ছ পূর্ব। আমার উপর থেকে এক্ষুনি সরো। আমারটাই চোখে পড়ল? নিজে যে দিন দিন ফাজিল হচ্ছ, সেটা কি চোখে পড়ে না? কাল রাতে কি করেছ? আমি কিন্তু সেন্স হারাইনি পূর্ণতা, সবই ক্লিয়ারলি মনে আছে। এখন কথা বাড়িও না, ওঠো। কয়টা বাজে? এমন মিষ্টি সকালে কেউ আগে ভাগে ওঠে? আমি ঘুমাবো। যতটাই বাজুক, তুমি ওঠো, ফ্রেশ হবে, নাস্তা করবে, এরপর বাড়ি যাবে। যেভাবে বলছো মনে হয় তুমি সাথে থাকবে না। আমি উঠবো না, যাও। কি সুন্দর সকাল, আমি ঘুমাবো। উফ, যাও তো। ভূতের মতো তাকিয়ে থেকো না। পূর্ব গম্ভীর মুখে একদৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থেকে আচমকাই ওকে কম্বলসহ পেঁচিয়ে কোলে তুলল। পূর্ণতা বাধা দেওয়ার সন্ধিক্ষণ না পেতেই শেষে হুলস্থুল চেঁচামেচি করল, কিন্তু লাভ হলো শূন্য। পূর্ব ততক্ষণে ওকে ওয়াশরুমে রেখে জামা কাপড় নিয়ে ক্লথ হ্যাঙ্কারে ঝুলিয়ে আদেশ দিল অতি দ্রুত ফ্রেশ হতে। কথা না শুনলে প্রচুর বকা শোনার জন্য প্রস্তুত থাকতে হবে। এরপর যদি ঘাটতারামি করে ঘাটটাই মোটকে দেবে বলে হুঙ্কার দেয় পূর্ব। পূর্ণতা নিরুপায় হয়ে আজ্ঞা পালনে উদ্বুদ্ধ হলো। পূর্ব রুমের কেন্দ্রস্থানে দাঁড়িয়ে পকেটে এক হাত গুজে অপর হাতে ফোন বের করে স্ক্রিনে তাকিয়ে আছে। ঠিক 5টার দিকে বিজয়ের কল করার কথা ছিল, অথচ ঘড়িতে এখন সোয়া 6টা বাজতে চলল। ঢাকার পরিস্থিতি কতদূর জঘন্য হয়েছে তা জানাটা অত্যন্ত জরুরি। কৈলেশকে কি কল করবে? না, বিজয়ের টাস্কে কৈলেশকে জড়ানো যাবে না। পূর্ব চুপচাপ রুমের মধ্যে উত্তর টু দক্ষিণ পায়চারি করে বহু চিন্তায় ডুবে আছে। এক, পূর্বের নামে যে কেস দায়ের করা হয়েছে সেটা প্রতিপক্ষ দল উদ্যোগ সংগঠন করেনি। 2, পূর্বের 6 জন সাঙ্গুর মধ্যে সবচেয়ে দৃঢ়প্রতিজ্ঞ ছেলে ওমরকে কিডন্যাপ করেছে অজ্ঞাত বাহিনী। 3, চ্যাটার্জি কিছু না করলে অন্দরের কেউ কাজটা করেছে। সামথিং ইজ ভেরি ফিশি, সামথিং ইজ ভেরি রং।
কানে ইয়ারপড ঢুকিয়ে পকেটে ফোন রেখে পূর্ব জানালার ধারে 2 হাত রেখে বলে উঠল, আমি ওয়াসিফ পূর্ব বলছি। আরে পূর্ব, কি সৌভাগ্য বলো, তুমি এই ভোর সকালে কল করবে ভাবতেও পারিনি। আপনার ভূমিকা পর্ব শেষ হলে আমি মূল প্লটে ঢুকতে পারি। কথা বাড়াবো না। তুমি সবসময় চটজলদি মাইন্ডে থাকো কিভাবে? আমি বাবা পারি না। আচ্ছা বলো দেখি, কি কথা তোমার? আপনি ওমরকে কিডন্যাপ করেছেন? উত্তর না বা হ্যাঁতে বলুন। ওমর, ওই বদমাসটা? কি যাচ্ছে তাই বলো তুমি। আমি কেন বাপু ওই কুয়োকাটা ফাজিলকে কিডন্যাপ করব? আপনি কিডন্যাপ করেননি বলতে চাচ্ছেন? কিডন্যাপ কেন করব? আমার সম্বন্ধ তো তোমার সাথে, ওদের কেন তুলব? আমার কিন্তু ঘুরিয়ে বলার স্বভাব নেই চ্যাটার্জি মশাই। লজ্জাবোধ যদি থাকে এক্ষুনি ওকে ছেড়ে দিন। আমি ওকে তুলিনি ওয়াসিফ পূর্ব। একটু যে ভুল হলো তোমার। আমি তোমার 2 আনার সাঙ্গুদের কেন ধরব? শুনলাম এখন। হঠাৎ কথার মাঝখানে বিদ্রূপভাবে কেসে উঠল চ্যাটার্জি। হু করে জানালা দিয়ে একডলা পানের পিক ফেলে বলে উঠল, শুনলাম তুমি নাকি বিয়ে করেছ, তা দাওয়াত দিলে না যে? খুব দুঃখ পেয়েছি, বুঝলে? পূর্বের বুকটা ধক করে উঠল কথাটা শুনে। মুখ শক্ত হয়ে থম মেরে কপাল কুঁচকালো কিছুক্ষণ। বাতাসের মতো যেভাবে বিয়ের তথ্য ছড়াচ্ছে, পূর্ণতার আসল পরিচয় কতদিন গোপন থাকবে কে জানে। পূর্ব ভাবলেশীন সুরে বলল, নিজের ইঞ্জিনে জং ধরে গেলে অন্যের ইঞ্জিনের খোঁজ না করাটাই ভালো। চ্যাটার্জি মশাই হাসতে গিয়ে হঠাৎ থেমে গেল। পূর্বের কটাক্ষপূর্ণ কথাবার্তা সত্যি খুব বাজেভাবে লাগে। এভাবেও যে কাউকে বেইজ্জত করা যায় ভাবার বিষয় বটে। চ্যাটার্জির নির্লিপ্ত ভঙ্গিমায় সুর তুলে শেষ কথাটায় অদ্ভুত হাসি দিল। নিজেরটা জং ধরেছে কিনা সেটা চেক করার জন্য তো অন্যের জিনিসটা দরকার। আমার যে অন্যের পছন্দসই বস্তুগুলো খুব প্রিয়। পূর্ব চিৎকার দিয়ে উঠল, চ্যাটার্জির বাচ্চা, তোর নর্দমার মুখ দিয়ে ভুলেও কিছু বলতে যাবি না, সাবধান করছি তোকে। আহা, আমি তো কিছুই বলিনি বাপু, চেত কেন? বউ নাকি রসগোল্লার মতো মিষ্টি, তা কবে দেখা করাবে? পূর্বের সমস্ত শরীর আগুনের স্ফুলিঙ্গের মতো জ্বলছে। শিরা উপশিরায় রাগের উষ্ণতা টকবক করে ফুটছে। জানালার বাম পাশে উড়ন্ত পর্দাটা একটানে ছিঁড়ে দুমড়ে মুচড়ে দলা পাকিয়ে বলে ওঠে, তুই আমার জিনিসে নজর দিবি আমি তোকে ছেড়ে দিব ভাবিস? তোর বড় মেয়ে জাহাঙ্গীরনগরে না? ফোনের ওপাশ থেকে এখন আর কোনো শব্দ আসে না। পূর্ব আকাশের দিকে চোখ রেখে ব্যঙ্গতার সুরে একফালি হেসে বলে, তুই যেমন রাস্তা ধরবি আমিও সেই রাস্তায় পিচ ঢেলে পাকাপোক্ত করব। সাবধান করে দিচ্ছি, আমাকে তুই খারাপ হতে বাধ্য করিস না চ্যাটার্জি। এবার যেন চ্যাটার্জির রসালো মুখ আরও রসপূর্ণে গদগদ হয়ে উঠল। বিশ্রী হাসি দিয়ে বলল, তুমি আমাকে ভুল বুঝলে পূর্ব। আমি তোমাকে খুব বুদ্ধিমান ছেলে ভেবেছি। যাই হোক, তোমার বউকে নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, কিন্তু আজ যে আমাকে আপনি থেকে তুই বললে, এটার খেসারত দেওয়া লাগবে। কথা শেষ করতে না দিয়ে পূর্ব কল কেটে ফোন আবার বন্ধ করে দেয়। মিনিট 3 স্থির থেকে হঠাৎ একটা ছুরি এনে জানালার পাশে শক্ত কাঠের দেয়ালে কোপাতে থাকে। বাঁ হাতের ক্ষত সতেজ হয়ে রক্ত গলতে থাকে হাতের ব্যান্ডেজ ভেদ করে। পূর্ণতা প্রথমে মনের ভ্রম ভাবলেও দরজায় কান পেতে যখন রুমের ভেতর থেকে শব্দ পায়, অদ্ভুতভাবে বুকে ধরফর করে ওঠে। তাড়াহুড়ো করে মাথায় টাওয়াল পেঁচিয়ে বেরিয়ে এসে পূর্ণতা হতভম্ব চাহনিতে চোখ বড় করে হা হয়ে যায়। পূর্ব গতকালকের কাটা হাতে ছুরি আঁকড়ে দেয়ালে অনবরত কুপিয়ে যাচ্ছে। সাদা ব্যান্ডেজ শুভ্রবর্ণ ছেড়ে লাল হয়ে লম্বাটে খুলে গেছে। পূর্ণতা এক দৌড়ে পূর্বের হাত থেকে ধস্তাধস্তি করে ছুরি ছিনিয়ে জানালা দিয়ে বাইরে ফেলে দেয়। কিছু জায়গায় নিজেও ব্যথা পায়। বৃদ্ধাঙ্গুল খানিকটা কেটে যায়। পূর্ব হিংস্ররূপী জন্তুর মতো নিঃশ্বাস ছাড়ছে। নিঃশ্বাসের সাথে অদ্ভুত ভয়ঙ্কর শব্দও হচ্ছে। পূর্ণতা কোমরে 2 হাত রেখে জোরে জোরে হাঁপাচ্ছে। কয়েক মিনিটের মধ্যে পূর্বের এমন কি হলো কুল কিনারা ভেবে পাচ্ছে না। পূর্ব দেয়ালে পিঠ লাগিয়ে মুখ 2 হাতের তালুতে ঢেকে বড় বড় নিঃশ্বাস ছাড়ছে।
পূর্ণতার ঠোঁটের উপর জমা ঘামগুলো আঁচলে মুছে হাঁপাতে হাঁপাতে পূর্বের কাছে গিয়ে ক্লান্তিকর ভঙ্গিতে ওর বুকে কপাল লাগিয়ে দেয়। অনেকটা অভিমান মেশানো কণ্ঠে বলে ওঠে, তুমি নিজেকে কি ভাবো? পূর্ব চোখ খুলে ঘাড় নুয়ে পূর্ণতার তোয়ালে পেঁচানো মাথায় হাত রাখে। স্বাভাবিক স্বরে বলে ওঠে, কিছুই না, রাগ উঠেছিল, আই অ্যাম সরি। পূর্ণতার মাথা থেকে পেঁচানো তোয়ালেটা খুলে ফেলে পূর্ব। আজ এতটুকু প্রমাণিত হলো পূর্ণতার ব্যাপারে সামান্য বাজে কথাও সহ্য করতে পারবে না ও। পূর্ণতার ভেজা চুলগুলো আলগোছে ঠিক করে পিঠ ছেড়ে দিল পূর্ব। গাল দুটো ধরে বুক থেকে মুখ তুলে নিজের দৃষ্টিতে আবদ্ধ করল পূর্ণতার ক্ষিপ্ত চোখ জোড়া। পূর্ণতা এবার সত্যি খেপেছে। রাগে মানুষের থুতুনি কাঁপে, ওরও কাঁপছে। কিন্তু পূর্ণতার থুতুনিতে সেই গর্তময় সৌন্দর্যটা রাগের বেশভূষায় আরও কয়েক গুণ সৌন্দর্যের লীলায় মোহযুক্ত হয়েছে। পূর্ব ঠোঁটে গিয়ে থুতুনি স্পর্শ করতে নেবে হঠাৎ পূর্ণতা মাথা পেছনে নিয়ে কয়েক পা পিছিয়ে যায়। তর্জনী উঠিয়ে কর্ধপূর্ণ গলায় তীর্যক চাহনিতে বলে ওঠে, বারবার তোমাকে বোঝানোর বাক্য আমি ব্যয় করব না। তুমি নিজের রাগকে সংযত করে তবেই আমার কাছে আসবে। কাল রাতে তুমি নেশাদ্রব্য খেয়েছ, আমি কিচ্ছু বলিনি। যখন যেটা করতে বলেছ আমি করেছি, কোনো বাধা দিইনি। আজ এখন এই মুহূর্তে তোমার যে বীভৎস চিত্র আমি দেখলাম, তা আমি কখনোই মেনে নেব না পূর্ব। তুমি ছুরি দিয়ে দেয়ালে আঘাত করছিলে কেন? কি প্রয়োজন ছিল তোমার? তুমি কি বুঝতে পারো না? তোমার এইসব দৃশ্য দেখলে আমি ভয় পাই। শুধু একটা কথাই বলবো, তোমার এই বীভৎস রূপ যদি না পাল্টাও আমি জানি না আমি তোমার সাথে কেমন খারাপ ব্যবহার করব। তোমাকে শ্রেয়ার ঘটনায় আমি কিছুই করতে বলিনি। তুমি আমার কাছে এত বড় সত্য লুকিয়েছিলে, আমি কিছুই বলিনি। আমাকে কি তোমার মূর্খ মনে হয়? তোমার পাচাটা মানুষ লাগে? কতবার বোঝাবো আমি একবার তোমার উপর রাগ বাড়িয়ে দিলে আর কখনোই তোমার সামনে আসবো না। তুমি কি বিশ্বাস করো না আমি পূর্ণতা তোমাকে কষ্ট দিতে পারি? তাহলে শিওর থাকো তোমার উগ্রপন্থী আচরণ বা রাজনীতির কোন্দলে যদি আমার সবচেয়ে প্রিয় জিনিস হারিয়ে যায়, আমিও তোমার জীবন থেকে হামেশার জন্য হারিয়ে যাব। আমাকে আন্ডার এস্টিমেট করবে না। পূর্ণতা আঙুল নামিয়ে লাগেজ থেকে গ্রে কালার শার্ট বের করে পূর্বের দিকে ছুঁড়ে মারে। হাঁ করে থাকা পূর্বের মুখের উপর শার্টটা বাড়ি খেয়ে ফ্লোরে পড়ে। পূর্ণতার পরিবর্তিত রূপ দেখে মাঝে মাঝে মারাত্মক আশ্চর্য হয় পূর্ব। নিজেকে তখন প্রশ্ন করতে ইচ্ছে করে, আমি পূর্ণতার এই রূপটা সবসময় কবে পাব? আমার যে কঠিন চিত্তের পূর্ণতাকে অস্থির লাগে। পূর্ব আড়ালে হেসে ফ্লোর থেকে শার্ট তুলে নেয়। গায়ে শার্ট জড়াতেই অস্ফুষ্ট কণ্ঠে চাপা আর্তনাদ করে হাতের দিকে দৃষ্টি দেয়। ব্যান্ডেজ ভিজে রক্ত টলটল করছে। আচ্ছা, পূর্ণতাকে ব্যান্ডেজ করে দিতে বলবে? ওহো, সহনশীল ব্যথা সহ্য করাই উচিত, করুক ব্যথা। ট্যাক্সি থামতে পূর্বকে রেখে গটগট করে ভেতরে চলে গেল পূর্ণতা। পূর্ব ওয়ালেট হাতে ভাড়া দিতে গিয়ে থতমত খেয়ে শেষ পর্যন্ত লাগেজ নিয়ে ভেতরে গেল। বাড়ির বারান্দায় পূর্বিকা, মা, দাদি, সাইমা বসে চা খাচ্ছিল। পূর্ণতাকে দেখে পূর্বিকা আশ্চর্য হয়ে খুশিতে কাপ রেখে এগিয়ে যায়। আজ এলো যে, বজ্জাত তো বলে গিয়েছিল 4 দিন থাকবে। আপু, ওনার ইচ্ছাতেই আসতে হয়েছে। ওনার নাকি ওই পরিবেশ ভালো লাগেনি। পূর্বিকা একটা বেতের মোড়া এনে ওকে বসতে দিলে দাদি বলে উঠল, আয়াস দাদু কি অসুস্থ হইছে? না দাদু, উনি সুস্থ আছেন। কথাটুকু শেষ না করতেই চটপট গতিতে লাগেজ হাতে ঢুকল পূর্ব। পূর্ণতাকে অগ্রাহ্য করে দাদির কাঁধে মাথা রেখে হাঁপ ছাড়ার কণ্ঠে বলল, বড্ড টায়ার্ড লাগছে দাদি জানো, তোমার হাতে লেবুর শরবতটা খেতে ইচ্ছে করছে, একটু খাওয়াবে? পূর্ণতা বিরক্ত চেপে মুখ অন্যদিকে ঘুরিয়ে লাগেজ টেনে যেতে লাগলো। সাইমা এতক্ষণ চুপচাপ ওদের মিয়া বিবির কার্যকলাপ দেখছিল। শান্ত ভঙ্গিতে চায়ে চুমুক দিচ্ছিল। দাদি খুশিতে গদগদ হয়ে বলল, দাদু, এবার কি বড় দাদি হতে পারবো? ছি দাদি, কি যে বলো না, আমি এখনই তোমার ছেলেকে দাদা হতে দিচ্ছি না, অপেক্ষা করো।
শরবতটা খাওয়ানোর ব্যবস্থা করো দাদি, জার্নিতে খুব ক্লান্ত লাগছে। সাইমা চাটা শেষ করে কাপটা টেবিলে রেখে পূর্বের উদ্দেশ্যে বলে ওঠে, পূর্ব, তোর হাতে ব্যান্ডেজ কেন? পূর্ব মুখ গোমরা করে উত্তর দিল, হাতকে জামা পরিয়েছি, তুই পরাবি? সাইমা উত্তর শুনে অপমান বোধে নিস্তেজ হলেও দাদি ব্যস্ত হয়ে হাত দেখতেই প্রচণ্ড উৎকণ্ঠায় বলল, ও মাবুদ, কি সর্বনাশ গো, হাত যে অনেকখানি কেটেছে, কি করে হলো দাদু? দরজার সিটকিনিতে কেটেছে দাদি, টেনশন করছো কেন? আমি একদম ঠিক আছি। কিছু মানুষের জীবনে স্বল্প কিছু ব্যক্তি থাকে যাদের কাছে খোলা বইয়ের মতো কথা বলতে হয়। কিছু বলার না থাকলেও বলার জন্য মন আকুলি বিকুলি করে। একটা সাজানো মিথ্যে বলেও তার দৃষ্টি আকর্ষণে মন আকুতি জানায়। তার কাছে নিজেকে অন্যতম ভাবাতে ইচ্ছে করে। অদ্ভুত কারণে মন তাকে নিজের করেই রাখতে চায়। সহজ ভাষায় পজিটিভনেস বা তুই জাস্ট আমার, এরকম একটা মনোভাব হামেশার জন্য মাথার মধ্যে গেঁথে যায়। পূর্ব নিজের ব্যক্তি জীবনে 3টে মানুষের সাথে পরিমাপ ছাড়া কথা বলে। নিজের বাবা, নিজের দাদি, বর্তমানে নিজের স্ত্রী। সবাই বলে মায়ের সাথে ছেলের সম্পর্ক দৃঢ় এবং বাবার সাথে মেয়ের সম্পর্ক মজবুত হয়ে থাকে। কিন্তু পূর্বের জীবনে সবই হয়েছে উল্টো, উদ্ভট উটকো। উল্টো হয়েছে এই কারণে মায়ের বদলে বাবার সাথে মিলটা গেঁথেছে। ছেলে ভাইগুলো থাকা সত্ত্বেও একমাত্র বড় বোনের সাথেই বোঝাপড়া সেটেছে। বাবার বিরাট ব্যবসা থাকার পরেও তার মন মানুষের সেবার জন্য পড়ে থাকে। পূর্ব দুপুরের খাবার খেতেই ফোন অন করে দেখে অনলাইনে তার ঢাকাগামী ট্রেনের টিকিট কনফার্ম হয়েছে। খাওয়া শেষ করে সবাইকে যাওয়ার ব্যাপারটা জানালে নিমিষেই সবার মুখের আদল অমাবস্যার অন্ধকারে ছেয়ে যায়। পূর্বের বাবা আলাদা করে ডেকে একাকীভাবে জিজ্ঞেস করে, তোর কি কোনো গুরুতর সমস্যা হয়েছে? গুরুতর কিনা দেখতে হবে, আগে আমার ঢাকা যাওয়া জরুরি। তুমি না হয় কাল বাদে পরশু সবাইকে গাড়ি করে নিয়ে এসো। তুই কি ট্রেনে যাওয়ার চিন্তা করছিস? আমি ট্রেনেই যাচ্ছি আব্বু। দুপুর 3টা 5-এর টিকিট কনফার্ম, তিস্তা এক্সপ্রেস। পূর্ব চাটুবাক্য ব্যয় করে বাবাসহ সবাইকে ম্যানেজ করে। গুমট ভরা পরিবেশ এমনভাবে হ্যান্ডেল করে কেউ বুঝতেই পারে না পূর্ব ভয়ানক একটা অবস্থার দিকে নিপতিত হতে যাচ্ছে। কিন্তু পূর্ণতার মুখ দেখে কিছুই বলার সাহস পায় না পূর্ব। পূর্ণতা সবার সাথে হাসি খুশি থাকলেও পূর্বের দিকে তাকালে কঠিন করেই তাকায়। পূর্ব নিজের কাপড় আলাদা গোছাতে রুমে চলে আসে। দুটো লাগেজ খুলে সব পোশাক নিয়ে একটা লাগেজ ভর্তি করতে থাকে। পূর্বের ব্যাগ গোছানো শেষ হলে ঘড়ির দিকে তাকিয়ে দেখে দুপুর 2টা। ট্রেন যেহেতু 3টায়, এখনই রেডি হওয়া উচিত। পূর্ব ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে রেডি হওয়া শুরু করে। পূর্ণতা অনেকক্ষণ পর কী কাজে যেন রুমে ঢুকলে পূর্ব আয়নায় তাকিয়ে শার্টের হাতা কুটাতেই বলে ওঠে, তোমাকে একা রেখে ঢাকা যাচ্ছি দেখে রাগ করেছ? পূর্ণতা এমনভাবে সূচের ভেতর সুতো ঢুকাচ্ছে যেন এই রুমের মধ্যে ও ছাড়া আর কেউ নেই। পূর্ব বুঝতে পারল পূর্ণতা ওকে অগ্রাহ্য করার ভালো পরিক্রমায় আছে। পূর্ণতার সূচে সুতো ঢুকিয়ে সুতোর শেষ প্রান্তে দুটো গিট মেরে শাড়ির আঁচল সেলাচ্ছে। পূর্ব হঠাৎ ব্যাপারটা লক্ষ্য করতে আয়নার দিক থেকে সরে বিছানার সামনে ফ্লোরে বসে দেখল পূর্ণতার বাদামি শাড়ির আঁচলটায় এক প্রান্ত ছিঁড়ে গেছে। পূর্ণতা সেটা শান্ত হয়ে সেলাচ্ছে। আশ্চর্যজনক, এত মজবুত নতুন শাড়ি ছিঁড়ল কি করে? পূর্ণ, শাড়ির আঁচল কিভাবে ছিঁড়ল? পূর্ণতার সেলাইয়ের গতি বাড়িয়ে দিল। পূর্বের কোনো কথার জবাব সে দেবে না। পূর্ব একই প্রশ্ন কয়েকবার শান্ত ভঙ্গিতে জিজ্ঞেস করলেও চতুর্থবারের প্রশ্নে আকস্মিক রাগে সূচের হাত চেপে ঝাঁঝালো কণ্ঠে বলল, তোমার সমস্যা কি? কিছু জিজ্ঞেস করছি না? শাড়ির আঁচল কি করে ছিঁড়ল? এইটুকু প্রশ্নের জবাব দিতে তোমার এত কুণ্ঠা লাগছে? পূর্ণতার ঠোঁট কামড়ে হাত ঝাঁকি মেরে ছাড়িয়ে নিল। ঝট করে উঠে পূর্বের পাশ থেকে দাঁড়িয়ে বলল, তুমি নিজের কাজ সম্পর্কে যেমন আমার কাছে বলতে আসো না, আমিও তোমার কাছে এসব ব্যাপারে বলতে যাব না।
পূর্ব ফ্লোরে বসা অবস্থায় আহত দৃষ্টিতে ওর দিকে মাথা ঘুরিয়ে কোমল কণ্ঠে বলল, তুমি আমার যাওয়া নিয়ে রেগে আছো, প্লিজ রাগ করো না। পূর্ণতা ডোন্ট কেয়ার ভঙ্গিতে জোরালো সুরে বলল, তোমার চিন্তা আমি মোটেই করছি না, বিদায় হও চোখের সামনে থেকে। পূর্ব ফ্লোর থেকে উঠে দাঁড়িয়ে পূর্ণতার সামনে এসে দুই বাহু ধরে বলল, আমি একটু জরুরি কাজে আজই ঢাকা ফিরছি, তুমি সবার সাথে পরশু চলে এসো, আমি অপেক্ষায় থাকব। আঁচলটা কি করে ছিল বলো না, নর্মালভাবে তো ছেঁড়ার কথা না। পূর্ণতা ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকলেও কোনো উত্তর দেয়নি। নিজের দুই বাহু থেকে ঝটকা মেরে হাত সরিয়ে দিলে পূর্ব হাল ছেড়ে লাগেজ টেনে চলে যেতে লাগলো। হঠাৎ কি ভেবে দরজার মুখে থেমে শটান হয়ে দাঁড়িয়ে পড়ল বোঝা গেল না। পূর্ণতা কপাল কুঁচকে কিছু ভাববে আচমকা এমন অপ্রতিভ কাণ্ড ঘটল। পূর্ণতা কয়েক পা পিছিয়ে আরেকটুর জন্য উল্টে বিছানার উপর পড়ল না। ধরফরিয়ে মাংসল পিণ্ডটা টকবক গতিতে ছুটছে। কি হলো ওর সাথে? চোখের পাতা খুলেও সে ঘুটঘুটে অন্ধকার দেখছে। পূর্ণতার সম্বিত ফিরে পেলে বুঝতে পারল পূর্বের গায়ে সুগন্ধটা তীব্রভাবে পাচ্ছে। এখন যেন মনে হচ্ছে নিজের হার্টবিটের সঙ্গে আরেকটা হার্টবিটের ধুকপুক শব্দ সমান তালে অনুভব করছে। কি আশ্চর্য! গাল যে ভেজা ভেজা ঠেকছে। একটু পর আরও বুঝতে পারল পূর্ব ঠোঁটজোড়া কঠিন করে চেপে ওর চোখের উপর হাত ঢেকে দিয়েছে। হাত দিয়ে চোখ ঢেকে দিল কেন? প্রথমবার তো চুমু খাচ্ছে না ও। ওর তো একদম লজ্জা নেই যে চুমু খাওয়ার বেলায় চোখ ঢাকতে হবে। কিছু কি লুকানোর চেষ্টায় আছে? পূর্ব কি কাঁদছে? সেই ভেজা ভাব ওর অশ্রুজল নয় তো? পূর্ণতা অস্থির হয়ে জরিপ চালানোর জন্য কিছু করবে। হুট করে শরীরের উপর থেকে সকল ভার সরে গেল। চোখ খুলে পিটপিট করে তাকিয়ে দেখল পূর্ব ওর দিকে পিঠ দিয়ে শার্টের হাতা মুখের কাছে ঘষছে। পূর্ণতা শক্ত হয়ে অটলভাবে চুপচাপ দাঁড়িয়ে রইল। কেন যেন বোধশক্তি লুপ্ত উন্মাদের মতো লাগছে নিজেকে। বদ্ধ উন্মাদ, যার কোনো চিকিৎসা নেই। পূর্বকে শতবার বলার পরেও আরেক দফায় সত্য লুকোচ্ছে। পূর্ণতা এখন ক্লান্ত এসবে। আর জিজ্ঞেস করার কোনো স্পৃহা নেই। পূর্ব, কি হয়েছে তোমার সাথে? পূর্ব লাগেজ টেনে চলে গেল বাইরে, আর তাকায়নি পেছনে। পূর্ণতার বুক গলা অদ্ভুতভাবে শুকিয়ে আসলো। হঠাৎ কানে গাড়ির শাঁসা চলন্ত আওয়াজ শুনে শরীর কাঁটা দিয়ে উঠল। চিৎকার করে কাঁদতে পারলে ভালো হতো। কার সাথে সংসার বাঁধল যে ওকে নিজের সমস্যা সম্পর্কে কিছুই বলে না। পূর্ণতা মাথা ধরে থপ করে ফ্লোরে বসে পড়ল। ঝিঝি পোকার মতো বৃষ্টির শব্দ হচ্ছে মাথার ভেতরে। অসহ্য অসহ্য অনুভূত হচ্ছে। মানুষ যা চায় তা সে পায় না, যা সে চায় না তা বিশ্রীভাবে পায়। পূর্ণতা ফ্লোরে বসে বিছানায় মাথা হেলিয়ে চোখ বন্ধ করে আছে। চোখ থেকে ধেয়ে পানি গড়াচ্ছে। সেদিকে কোনো ধ্যান নেই। এই মানুষটা কখনোই ওকে ঠিকভাবে বুঝতে পারল না। আচ্ছা, পূর্ব চায় কি? পূর্ণতাকে নিজের জীবনের সাথে জড়াতে কেন হাসফাস অনুভব করে? যোগ্যতাহীনভাবে পূর্ণতাকে বহু প্রশ্নমালা উত্তপ্ত মস্তিষ্কে কিলবিল করছে। পূর্ণতা মাথা তুলে চোখ মুছে হাতে ফোন নিয়ে দুঃসময়ের বন্ধুকে কল করে। কানে ফোন লাগিয়ে আঁচলে মুখ চেপে হু হু করে কেঁদে ওঠে। আয়মান সম্ভবত ঘুমেছিল। পূর্ণতার কল রিসিভ করে ঘুমো ঘুমো কণ্ঠেই বলল, কিরে সেরি, এখন স্মরণ করলি? হানিমুন কেমন কাটে তোর? এই যে শুনুন, এক্সট্রা বগিটা কোন দিকে? ইগগিন থেকে 4 নাম্বার বগি। ও ধন্যবাদ। আচ্ছা, ট্রেন কি আজ লেট করবে? লেট না করার সম্ভাবনাই বেশি। থ্যাঙ্কস। গ্রামের লোকজন যে এখন শহরমুখী সেটা দেয়ানগঞ্জ প্ল্যাটফর্মের ভিড়টা বেশ ভালোই ইঙ্গিত দিচ্ছে। গ্রীষ্মের ছুটি, শীতের ছুটি, ঈদের ছুটি ছাড়াই আজ প্ল্যাটফর্ম বেশ জমজমাট। পূর্ব লাগেজের হ্যান্ডেল আঁকড়ে টিকিটের চোখ বুলিয়ে সামনে এগোচ্ছে। বগিটা নজরে পড়তেই সে লাগেজ সহ কামরায় উঠে নিজের কেবিনে চলে আসে। অ্যাসেসরিজ সিস্টেমে লাগেজ রেখে দরজা লক করে সিটে গা এলিয়ে এসিতে বাটন টিপ দেয়।
শান্তির একটা ঘুম দেওয়া পসিবল না হলেও শান্তির একটা জার্নি করা অবশ্যই সম্ভব। শান্তির ঘুমের জন্য পূর্ণতাকে প্রয়োজন, যা এখন অসম্ভব। পূর্ব ফোন বের করতেই অজানা কারণে মন উদাস হয়ে যায়। ট্রেনের এমন কেবিনেই তো পূর্ণতার সাথে খুনসুটি শুরু হয়েছিল তার। হঠাৎ ফিক করে হেসে দেয় পূর্ব। প্রথম প্রথম পূর্ণতাকে বোবা ভেবেছিল। মিথুন, জাওয়াদ, সাইমা, ফুয়াদ পা কেটে দিয়েছিল। সে পা নিয়ে কি হাস্যকর কাণ্ড! পুরো কমলাপুর স্টেশনে বহু মানুষের ভিড়ে আশ্চর্যের বস্তু হয়ে সে কোলে করে এনেছিল পূর্ণতাকে। কিন্তু কে জানত সেই পূর্ণতাই আজ অর্ধাঙ্গিনী হিসেবে স্থির হবে। পূর্ব তো বিয়ে করার পক্ষে ছিল না কখনোই। কিভাবে মন বেঁকে গেল! হঠাৎ বিকট শব্দে মোহভঙ্গ হলে পূর্ব দেখে ট্রেন প্ল্যাটফর্ম ছেড়ে দিয়েছে। জানালাটা 2 হাতে নামাতে যাবে, হঠাৎ মনে হলো বাইরে যেন পরিচিত মুখ দেখেছে। তা কি করে সম্ভব! পূর্ব চটজলদি জানালা উঠিয়ে বাইরে উঁকি দিলে ট্রেন ততক্ষণে স্পিড বাড়িয়ে সীমা ছেড়ে চলেছে। ভুল দেখেছে ভেবে জানালা বন্ধ করে এসির পাওয়ারটা আরেকটু বাড়িয়ে দিল পূর্ব। কাটায় কাটায় 10 মিনিট যেতেই হঠাৎ কেবিনের দরজায় কেউ নক করল। সম্ভবত টিকিট চেকার এসেছে। এই ভেবে পূর্ব পকেট থেকে টিকিট বের করে দরজার হ্যান্ডেল মোচড় মারল। কে জানত দরজা খুলে বাইরে তাকালে পূর্ব অবাক হবে। নিজের চোখকেও তার বিশ্বাস করতে হিমশিম খাওয়া লাগবে। পূর্ব কতক্ষণ যাবৎ ওইভাবে হাঁ করে চেয়েছিল বলা যায় না, কিন্তু কোত্থেকে যেন ছন্দময় সুর ভেসে আসছিল কানে। প্রহর শেষে রাঙা আলোয় সেদিন চৈত্র মাস, তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ। আচ্ছা, মাঝে মাঝে অপ্রত্যাশিত ব্যাপারগুলো অদ্ভুত সুখ দেয় কেন? উত্তর আছে? উহু, উত্তর নেই। ভালোবাসি বলার প্রয়োজন হলেও মাঝে মাঝে বলতে নেই। কিছু ভালোবাসা অব্যক্ত রাখতে হয়, কিছু ভালোবাসা দূর থেকে বোঝাতে হয়, কিছু ভালোবাসা মুঠো এনে বুকে স্বপ্ন বুনতে শেখায়। আমি তো আছি পাশে, হারিয়ে যাব কোথায়। বুকের উপর ধাক্কা অনুভব করতেই সজোরে ছিটকে সিটের উপর উল্টে পড়ল পূর্ব। ব্যালেন্স বিগড়ে ঘাড়ের বাঁদিকে প্রচণ্ড ব্যথা পেয়ে চোখ কুঁচকে রইল। হঠাৎ পকেটের ফোনটা বিকট রিংটোনে বাজতে শুরু করলে হাতটি এসে ফোনটা পিক করল। স্ক্রিনে চোখ বুলিয়ে নাম দেখার সুযোগ পায়নি পূর্ব। অমনি ওপাশ থেকে হাস্যকণ্ঠে কেউ বলে উঠল, কি ও ভাই, কেমন আছেন? পূর্ব ঘাড়ে হাত দিয়ে চোখ কুঁচকানো অবস্থায় সিট থেকে উঠতে চেষ্টা করেও উঠতে পারল না। ব্যথার ক্লিষ্টে সে আবার শুয়ে পড়ল। অন্তত এতটুকু আন্দাজ করতে পারল ব্যথাটা খুবই তীব্র রূপে হচ্ছে। ঘাড়ের রগটা বুঝি ছিঁড়ে শেষ, অসহ্য যন্ত্রণা হচ্ছে। এরই মধ্যে কানে দরজা লাগানোর শব্দ এলে কয়েক সেকেন্ড পর মনে হলো শার্টের কলার টেনে কেউ মাথাটা শূন্যে তুলে ফেলেছে। ফোনের ওপাশে হ্যালো হ্যালো কণ্ঠ ক্রমাগত কানে আসলো। পূর্ব ব্যথার কাছে মাথা নত করে পরিস্থিতির কাছে নিজেকে সঁপে দিতে বাধ্য হচ্ছিল। ঘাড়ের অসারপূর্ণ ব্যথায় অন্য কেউ হলে কি থেকে কি করে ফেলতো আল্লাহই জানেন। মুখের উপর গরম নিঃশ্বাস এমনভাবে টের পাচ্ছিল, মধ্যবর্তী দূরত্ব তো নেই, উল্টো নাকে স্পর্শ করে লালচে ঠোঁটের ওপর নিঃশ্বাসের তাপ অনুভূত হচ্ছে। নিজেকে ওয়েল স্ট্যান্ডার্ড পার্সোনালিটির ভাবতে ফ্যাবুলাস লাগে আপনার, তাই না? আপনি খুব দামি লোক ওয়াসিফ পূর্ব। কান দুটো ভুলশূন্য নাকি? নাম ধরে ডেকেছে, কণ্ঠে এত রাগ, এত তেজ। পূর্ব এবার বহু কষ্টে বীভৎস যন্ত্রণায় চোখ খুলে তাকালো। পূর্ণতা কলারটা এমনভাবে টেনে ধরেছে, সিট থেকে মাথা কমপক্ষে 1 হাত উঁচুতে উঠে আছে। চোখে মুখে কি কঠিন ডাক! সামান্য সময়ের ব্যবধানে সবকিছু উলটপালট করে কান্নায় চোখ মুখ ফুলিয়ে নাকটা লাল করে এসেছে। গাল দুটো লাল হয়ে আছে প্রচণ্ড কান্নার আবেশে। পূর্ব ঘাড়ের নিচ থেকে হাতটা এনে পূর্ণতার গাল স্পর্শ করলে পূর্ণতা রাগে কলার ধরে ঝাঁকি মারে। পূর্ব ব্যথার জায়গায় আরেক দফা ব্যথা পেয়ে চোখ পুনরায় কুঁচকে ফেলে। এই মেয়ে, ব্যথা পাচ্ছি তো। পূর্ণতার দাঁত কিরমির করে কলার মুচড়ে ধরে সোজা বসিয়ে ছাড়ে পূর্বকে। পূর্ব সিট থেকে পা নামিয়ে ঘাড় কাত করে দাঁড়িয়ে পড়তে পূর্ণতার দিকে কপাল কুঁচকে তাকিয়ে দেখে
ও সিটে পা উঠিয়ে আসন করে বসে আছে। পূর্ণতা না হয়ে যদি অন্য কোনো মেয়ে, এমনকি পূর্বিকাও হতো, পূর্ব ননস্টপ থাপ্পড় মারতে মারতে রাগ ছাড়ত। কিন্তু পূর্ণতা চোখের দৃষ্টি এমন করেছিল যে সামনে যদি একটা দিয়াশলাইও রাখা হয়, কাঠিতে ফট করে আগুন জ্বলে একটা উদ্ভট ব্যাপার ঘটত। পূর্ব ঘাড়ে হাত ডলতে ডলতে কালো ডায়ালের হাত ঘড়িটা সামনে এনে দেখল সময় ৩টা ২৫ বাজে। ঘড়িতে একবার দৃষ্টি দিল, আরেকবার দৃষ্টি দিল রাগীভূত পূর্ণতার দিকে। আশ্চর্য কণ্ঠে বলল, তুমি এত তাড়াতাড়ি কি করে এলে পূর্ণ? হাউ পসিবল? আই সয়ার, আমি বুঝতে পারছি না কি করে এলে। কেন? ঢাকায় গিয়ে কি আরেকটা ধরার ধান্দা ছিল আপনার? বদমাইশ, ধান্দাবাজ লোক। আমি এসেছি দেখে বুক পুড়ছে। তুমি কি বলছো? তোমার হুঁশ আছে? এইসব বাজে ওয়ার্ড। পূর্ণ প্লিজ, তুমি কি করে এখানে এলে ব্রিফ করো। আমি কি আদৌ আপনার জীবনের কেউ? আমাদের সম্পর্কটাকে কেন ড্রামাটিক বানাচ্ছেন? কি সুখ পাচ্ছেন বলুন তো? পূর্ব মাথা নুইয়ে হালকা নিঃশ্বাস ছেড়ে আবার তাকিয়ে বলল, আমি অবশ্যই কোনো হিরো না পূর্ণ, না তুমি কোনো হিরোইন। আমাদের সম্পর্কের ভিতর এখনও কোনো থার্ড পারসন আসেনি যে সম্পর্কটা ড্রামাটিক লাগবে। তুমি তুমি আর আমি। মূল সমস্যাটা আমার। এতে আমি তোমাকে কষ্ট দিচ্ছি। আমি জানি এটা ঠিক হচ্ছে না, কিন্তু তোমার এটা অ্যাডজাস্ট করা লাগবে পূর্ণ। আফটার অল থামলেন কেন? আফটার অল আমি মেয়ে, তাই না? স্যাক্রিফাইস ব্যাপারটা মেয়েদের মূল আদর্শ। তুমি ভুল বুঝছো পূর্ণ। আমি অবশ্যই তোমাকে খাঁচায় বন্দি পাখি বানিয়ে রাখিনি। যথেষ্ট স্বাধীনতা এবং নিজের মত পেশ করার অধিকার দিয়েছি। যদি বলি আমি তোমাকে চাই, এটা কি আমার স্বাধীনতার মধ্যে পড়ে না? স্বাধীনতা মানে কি নিজের করে পাওয়া না? কেন বারবার একই জিনিস রিপিট করছো? একটা কথা ক্লিয়ার করবে, আমি কি তোমার নিয়মতান্ত্রিক জীবনে বিশৃঙ্খলার সৃষ্টি করছি? পূর্ব পূর্ণতার গা ঘেঁষে সিটে বসতেই পূর্ণতা অতি দ্রুত ট্রেনের গায়ে পিঠ ছেটিয়ে দিলে পূর্ব আঁচলটা ধরে বলল, কথায় আপনি তুমি গুলিয়ে ফেলছো পূর্ণ। শান্ত হও। আমার দোষ, আই অ্যাডমিট ইট। প্লিজ আর কিছু বলো না। কেন বলবো না? আমি তোমার কেউ? পূর্ব আচমকাই পূর্ণতার মুখে হাত চেপে চুপ করতে বললে পূর্ণতা ক্ষিপ্ত দৃষ্টিতে তাকিয়ে ভস্মরাগে ফের কলার টেনে ধরে। পূর্ব ঘাড় নুয়ে কলার মুচড়ে খামচে ধরা হাত জোড়া দেখতেই ঠোঁট টিপে মুচকি হেসে মাথা উঠিয়ে বলে, এই কাজটা আগে করলে কি হতো? এভাবে নিজের করে নেওয়ার জেদটা দেখাতে এত সময় লাগলো? পূর্ণতা এক ঝটকায় মুখ বাঁকিয়ে মুখ থেকে হাত সরিয়ে রাগত স্বরে বলে, চুপ। ইস, মেরে ফেলছো তো। পূর্বের হাস্য কোমল ধ্বনি, আমি তোমাকে চুপ করতে বলেছি। তুমি আমাকে চুপ করতে বলে বুকে ছুরি ঘোরাচ্ছ। কাজটা কি ঠিক? এমন অনুচিত কাজের জন্য সাবেক কমরেড হিসেবে তোমাকে কঠিন অপরাধে দণ্ডিত করা উচিত। বাংলাদেশ দণ্ডবিধি মতে ৩০২ ধারা মোতাবেক ওয়াসিফ পূর্বকে খুনের দায়ে পূর্ণতা ওয়াসিফকে সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডে দণ্ডিত করা উচিত। আমার নাম পাল্টানোর চেষ্টা করবেন না। আমি তো তোমার কেউ না। থাপড়িয়ে চাপার দাঁত সব খুলে ফেলবো। আমার নাম মানে কি? তুমি কার স্ত্রী ভুলে গেছো? আমার নাম কেন? তোমার সাথে আমার সব কিছু জড়িয়ে থাকবে। দরকার পড়লে সেটা লেপ্টে থাকতেও দ্বিধা করবে না। পূর্ণতা কলারটা ধীরে ধীরে ছেড়ে দিয়ে মাথা নিচু করে চুপচাপ হয়ে যায়। পূর্ণতার নিস্তেজ হয়ে যাওয়ার ব্যাপারটায় পূর্ব কিছুটা বিস্মিত হলেও পূর্ণতার চিবুক ছুঁয়ে স্বাভাবিক কণ্ঠে জিজ্ঞেস করে, তুমি অবশ্যই প্রাইভেট জেট দিয়ে আসুনি? তাড়াতাড়ি কি করে এলে এইটুকু বললেই আমি তোমায় বিরক্ত করব না। সত্যি বলছি। পূর্ণতা মাথা তুলে উত্তর দেবে তার আগেই পূর্বের ফোনটা ফালতু রিংটোন ছড়িয়ে বাজতে থাকে। একরাশ ভারী বিরক্তি নিয়ে পূর্ণতার দিকে দৃষ্টি রেখেই ফোন রিসিভ করে কানে ধরে পূর্ব। হ্যালো পূর্ব ভাই, সারপ্রাইজটা কেমন লাগলো? পূর্ব কোনো উত্তর দেয় না। কানে এক হাতে মোবাইল চেপে অন্য হাতে পূর্ণতার হাত টেনে নিজের কাছে আনার জন্য বেগ পেতে হচ্ছে। ভাই, আপনি শুনতাছেন? হ্যালো, শালা নেটওয়ার্ক রে।
পূর্ণতা জেদ দেখিয়ে ওর হাত সরিয়ে দিল। পূর্ব খপ করে একগোছা চুল খাবলে পূর্ণতার মাথা টেনে নিজের কাঁধে রাখে। পূর্ণতা দুই হাতে ঠেলে পূর্বকে সরিয়ে বসতে চাইলেও সম্ভব হয় না। ততক্ষণে পূর্বকে এক হাতে বুকে জড়িয়ে ধরেছে। হ্যালো ভাই। হ্যালো। কিরে মাদারবোর্ড মার্কা নেটওয়ার্ক শালা। হ্যালো পূর্ব ভাই। বলো আয়মান, শুনতে পাচ্ছি। ও আল্লাহরে, যাক শুনছেন তাহলে। ভাই কিছু মনে নিয়েন না, আমার কাছে আমার বই নাগে, ওর কান্না আমি ভাই দেখতে পারি না। পূর্ব সিটে পিঠ হেলিয়ে পায়ের উপর পা তুলে বাসাইড বরাবর পূর্ণতাকে জড়িয়ে ধরেছে। মাথাটা এক পলক বায়ে ফিরে মাথায় ওষ্ঠ উষ্ণের স্পর্শ করে বলে, চিতাবাঘের স্পিডে কি করে এলে সেটা ডেসক্রাইব করো আয়মান। ভাই, বাইক দিয়ে এসেছি। পূর্ব খুবই উত্তেজিত হয়ে ওঠে আয়মানের কথা শুনে। গ্রামের রাস্তায় ৮০-র উপরে স্পিড তোলা মানে তুলকালাম ব্যাপার। পূর্ব কিশোর বয়সে জেদের বসে বাইক চালানো শিখেছে, তাই A to Z বাইক রিলেটেড সব তথ্যই পূর্বের জানা। এমতো অবস্থায় পূর্ণতাকে পেছনে বসিয়ে হাই ডিফেন্ডার স্পিড মানে সাংঘাতিক কারবার। কি সর্বনাশ, স্পিড কত দিয়েছ? না বললে হয় না। ইয়ার কি করছো? স্পিড কত দিয়ে এসেছ? ৯৮-১০০ স্পিড ভাই। ও গড। আয়মান তুমি কোন বাইক ইউজ করেছো? হাই স্পিড কিভাবে কন্ট্রোল করলে? ভাই সুজুকি জিক্সার ছিল, নতুন আপডেট তো, বাইকের ফিচারগুলো আগুন। পূর্ব শব্দ করে জোরে নিঃশ্বাস ছাড়ল। পূর্ণতাকে জাপটে ধরে ওর ডান কাঁধে থুতুনি রেখে চোখ বন্ধ করল। কি সাংঘাতিক অবস্থা। যদি ১৯ থেকে ২০ হতো, একবার যদি তালগোল নষ্ট হতো, বাইক থেকে ছিটকে মাথা ফেটে শরীর কিভাবে ছিন্ন ভিন্ন হতো, ভাবতেই গা শিউরে ওঠে। পূর্ব আরও কিছুক্ষণ কথা বলে কল কেটে দেয়। মুখ ডানে ঘুরিয়ে পূর্ণতার গলায় ঠোঁট বসিয়ে দুই হাতে চেপে ধরে নিজের সাথে। ট্রেন ইসলামপুর স্টেশনে থামার জন্য নিজস্ব গতিবেগ কমিয়ে দিচ্ছে। এসি কামরার শীতাতপ বদ্ধ কেবিনে নীরবতার খামোশি ভাব চলছে। পূর্ণতা উত্তপ্ত মস্তিষ্কে তেজপূর্ণ রাগে স্থির হয়ে পূর্বের বাহুদয়ে আবদ্ধ আছে। পূর্বকে আঁকড়ে ধরেনি সে। পূর্ব মাথায় হাত বুলিয়ে খানিকটা সময় পরপর গলায় গালে ঠোঁট ছুঁয়ে দিচ্ছে। ট্রেন ঝাঁকুনি দিয়ে স্টেশনে থামলে নীরবতা ছিন্ন করে পূর্ব বলে, কি করলে তোমার রাগ কমবে বলো? আমি ওয়াদা করছি তোমার সব কথা রাখবো। পূর্ণতা মৃদু ধাক্কা দিয়ে পূর্বের কাছ থেকে ছাড়া পেয়ে কঠোর দৃষ্টিতে বলল, তুমি ঢাকায় নিশ্চয়ই বেহুদা কারণে যাচ্ছ না? কি কারণে যাচ্ছ সেটা জানতে চাই। তুমি জেদ ছাড়বে না, তাই তো? শোনো, আমি খবর পেয়েছি কেউ আমার নামে মামলা দাখিল করেছে। কে করেছে, কেন করেছে এই বিষয়ে আমি পরিষ্কার তথ্য খুঁজে পাইনি। হতে পারে ডিরেক্ট জেলে যাব আমি, এমনও হতে পারে আমি বিপদে ফাঁসব। তুমি খবরটা জানলে উটকো টেনশন করবে, তাই আমি বলতে চাইনি। এটা উটকো? তোমার কাছে উটকো কাহিনী লাগছে পূর্ব? মাথা ঠান্ডা করো পূর্ণতা। দেখো, আমি কিন্তু এখনও কুল অ্যান্ড কাম মাইন্ডে সব সামলাচ্ছি। এজন্যই তোমাকে এসব ম্যাটারে বলতে চাইনি। প্লিজ সিচুয়েশনটা বোঝো। পূর্ণতা ফোঁস করে দুবার স্থিরভাবে শ্বাস ছাড়তেই হঠাৎ পূর্বের উপর ঝাঁপিয়ে ওকে জাপটে ধরল। এহেন কাণ্ডে পূর্ব আশ্চর্য হয়ে হেসে ফেলল। রাগ, অভিমান, জেদ যদি গলিয়ে ফেলো, অদ্ভুত শান্তি লাগে। জি হ্যাঁ লাগে। পূর্ব খুঁজে খুঁজে পূর্ণতার গলার নিচে নিজের মুখটা লুকিয়ে ফেলল। ফিসফিস করে বলল, একটু আদর করবে পূর্ণ, জাস্ট একটু। ট্রেন আবার সাইরেন বাজিয়ে চলতে শুরু করেছে। এই যাত্রায় পূর্ব জয়ী, পরের যাত্রায় কি অপেক্ষা করছে কে জানে। শীতাতপ নিয়ন্ত্রিত প্রাইভেসিযুক্ত ৩ সিটের কেবিন। দরজাটা ভেতর থেকে লাগানো থাকলে ছোট্ট এই কেবিনটা নিজস্ব বলে ফিলিংস কাজ করে। ট্রেনের ঝমঝম ঝাঁকুনি, সে হালকা দ্রুত ঝাঁকুনি পেয়ে শরীর নিদ্রামগ্ন হতে চায়। ঘুম থেকে জাগলে আবার ঘুমোতে ইচ্ছে হয়। এসব নীতি মূলত ট্রেন জার্নিতেই খাটে। দিনের বেলার জার্নি বেশ আনন্দদায়ক। গ্রামীণ দৃশ্য উপভোগ করতে করতে কখন যে আসল ঠিকানায় ট্রেন থামে টের পাওয়া যায় না। মনে হয় আরে
এই তো একটু আগে কমলাপুর স্টেশন ছাড়লাম, এত তাড়াতাড়ি চলে আসলাম। আবার রাতের জার্নিতে নিকষ কালো অন্ধকারে গ্রাম পেরিয়ে নগর, নগর পেরিয়ে শহরে কখন যে ট্রেন ঢুকে পড়ে সেই রাস্তা অবশ্য রাত্রি আধারে বোঝা যায় না। ব্যস্ত নগরীতে ঢুকলে বিকট কোলাহল ও হর্নের কর্ণপাতে সড়ক, হাইওয়ে ও ব্রিজের রাস্তা তখন চলন্ত ট্রেনের আভাস পেয়ে সহসাই থেমে থাকে। বাদশাহী মেজাজে ট্রেন চলতে থাকে হরদম গতিতে। আরে বেটা, তোরা আমাকে টপকে তোদের গন্তব্যে যেতে পারবি না, বুঝলি? আচ্ছা, ট্রেন আদৌ এসব বলে? জীবন্ত হলে হয়তো ঠাট্টার স্বরে বলবে। একে একে সবগুলো বড় প্ল্যাটফর্ম পেরিয়ে ট্রেন এখন ঢাকামুখী হয়েছে। বিকেল পেরিয়ে সন্ধ্যা, সন্ধ্যা পেরিয়ে এখন রাত ৯টা বাজছে। জামালপুর প্ল্যাটফর্মে ৩৫ মিনিট লেটের পরও ট্রেন যে এত তাড়াতাড়ি তেজগাঁও স্টেশন পেরুবে তা নিয়ে পূর্ব বেশ অবাক ছিল। তাহলে ট্রেনের বিলম্বজনিত সমস্যা দিন দিন বাড়বে না কমবে? একটা দূষিত রাজনীতি থেকে কবে দেশটা মুক্ত হবে? ১৯৭১ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালির মধ্যে যে আত্মগরিমা দেখেছিল তা আজ কোথায় হারিয়ে গেছে? যারা দেশটার স্বাধীনের উদ্দেশ্যে বুকের তাজা রক্ত দিল তাদের অবদান কোথায় বিলীন হয়েছে? কেন প্রশাসন ও সরকারজনিত সমস্যা জনগণ অনুভব করছে? কোথায় হারিয়ে গেছে ঐক্যবোধ? মানুষে মানুষে একাগ্রটান কেন এখন দেখা মেলে না? বলা বাহুল্য, শহরে যান্ত্রিক জীবনে যন্ত্রমানব হয়ে গেছে মানুষ। বাঙালিদের শিক্ষিত হতে বলা হয়েছিল, তারা উল্টো বুঝে মূর্খময় শিক্ষিত হয়েছে। যে শিক্ষায় মানবিকতার চর্চা নেই, বড়দের সম্মান, ছোটদের স্নেহ, মান মর্যাদা নেই, সেটা অন্তত শিক্ষার নীতি হতে পারে না। আজকাল ইয়াং এডুকেটেড যুবকরাই রাতের আলোতে মদের নেশায় ধর্ষণ করতে এক চুলো ভাবে না। মেধাবী মেডিকেল পড়ুয়া ছাত্রী তার প্রেমিক নামক পশুত্বের কাছে সম্মান তুলতে পরোয়া করে না। এগুলো আদৌ শিক্ষা? পূর্ব মোবাইল স্ক্রিনে পিডিএফ পড়ার সময় অন্যমনস্ক হয়ে এসব ভাবতে থাকে। ট্রেনের দেয়ালে পিঠ ঠেকিয়ে সিটের উপর পা উঠিয়ে বুকে জড়িয়ে রেখেছে পূর্ণতাকে। ব্যান্ডেজ করা ক্ষত হাতটা পূর্ণতার মাথায়। পূর্ণতা ঘুমিয়ে পড়লেও পূর্বের মস্তিষ্কে ঘুমের সাইরেন বাজেনি বলে ঘুম আসেনি। মোবাইল বের করে অনলাইন প্ল্যাটফর্মে মিডল টার্ম বইটা পড়তে মগ্ন ছিল সে। সেখানে একটা লাইন ছিল যেটা পূর্ব বারবার পড়ছিল, হোয়াট ইউ নিড টু হোয়াট ইউ ডিড ইজ দ্য পাথ অফ সাকসেস। তুমি জীবনে কী চাও যদি তা বোঝো, একদিন সময় পেরোলে বুঝবে তুমি জীবনে কি পেয়েছ। পূর্ব বাক্যটা নিজের মতো সাজিয়ে বলল, মুচকি হেসে কি ভাবল, তারপর ঘুমন্ত পূর্ণতার গাল ধরে বুক থেকে তুলে ধরল। অপলক তাকিয়ে থেকে আচমকাই অসহায় চাহনিতে মনে মনে বলল, আমি নিজের জন্য সর্বনাশ ডেকেছি, সেই সর্বনাশে আমার হৃদগহ্বরের প্রাণনাশীকে দুঃখ দিয়েছি। রাস্তাঘাট শুনশান, আশেপাশে কেউ নেই। পূর্ব অযথা রিকশারাতে বাস স্ট্যান্ড থেকে রিকশা নিয়েছে। ল্যাম্পপোস্টের আলোয় হলুদ হয়ে উঠেছে পূর্বের মুখ। কালো শার্টের কিছু কিছু জায়গায় ইস্ত্রি ভেঙেছে। তবুও ফিটফাট সুদর্শন বলতে সবাই বাধ্য হবে। পূর্ণতার কমলাপুর থেকে বাসে ওঠার পর আচমকাই কথারোগ পেয়েছে। প্রচুর কথা বলছে পূর্ণতা, আর সেসব কথা মনোযোগী দৃষ্টিতে মুগ্ধ হয়ে শুনছে পূর্ব। ঘুম থেকে ওঠার পর পূর্ণতার মুখের দিকে তাকাতেই বুক ধড়ফড় করছিল পূর্বের। সদ্য ঘুম থেকে ওঠা মেয়ের দিকে তাকানো মানে আগ্নেয়গিরির লাভা ফোটে বুকে। বাড়ির রুমের বেডরুম হলে পূর্ণতাকে ছাড় দিত না এক ফোঁটাও। পূর্ব শুধু ওর কবজি চেপে চিবিয়ে চিবিয়ে বলেছিল, আই ক্যান কন্ট্রোল মাইসেলফ পূর্ণ, কী করি বলো তো? পূর্ণতা ওর কথা শুনে এমন বোকার মতো তাকালো, আগামাথা না বুঝে বলেই ফেলল, পানি খাবে, মাথা ব্যথা করছে। পূর্ব অ্যাসেসরিজ সিস্টেম থেকে লাগেজ নামাতেই বলল, তোমার ঠোঁটে একটা কামড় মারতে ইচ্ছে করছে, এবার বুঝেছ? লজ্জায় পূর্ণতা মাথা নিচু করে কেবিনের বাইরে চলে গেল। কি অসভ্য লোক! ক্লান্তিকর জার্নিতে কেউ এসব কথা বলে? রিকশা বাড়ির ফটকের কাছে থামে। বড় গেটের কাছে লাইট দুটো এখনো জ্বলছে। এটা দেখে পূর্ব রাগে পারে না, এক্ষুনি দারোয়ানকে সাইজ করে।
ভাড়া চুকিয়ে পূর্ণতার আঁচলটা টেনে থুতুনি অবধি ঘোমটা দিয়ে ওকে রিক্সা থেকে নামায় পূর্ব। দারোয়ানের হাতে দুটো লাগেজ সঁপে দিয়ে ধমকে বলে ওঠে, আমি যে ফোনে লাইটগুলো অফ করতে বলেছিলাম কানে যায়নি, কেন এই লাইটগুলো জ্বলছে? হঠাৎ মনে হলো পেছন থেকে একটা ফ্ল্যাশ জ্বলে উঠল। পূর্ব সাথে সাথে চমকিত দৃষ্টিতে পূর্ণতাকে ধাক্কা দিয়ে দৌড়ে ভেতরে যেতে বলে। দারোয়ান নিরুদ্দিষ্ট পথিকের মতো দাঁড়িয়ে থাকলে পূর্ব ওদের গলা ফাটিয়ে মেন গেটে তালা দিতে বলে। দুজন দারোয়ান যারা ছিল তারা চেয়ার ছেড়ে তাড়াতাড়ি কাজে নিমগ্ন হয়। পূর্ব বাড়ির ভেতরে ঢুকে কেয়ারটেকারকে জলদি বাইরের লাইট নিভাতে আদেশ দেয়। পূর্ণতা ভ্যাবাচাকা হয়ে গ্রাউন্ড ফ্লোরে ঘোমটাহীন দাঁড়িয়ে থাকলে পূর্ব হাত টেনে ওকে নিজের রুমে নিয়ে যায়। পূর্ণতা লাগাতার প্রশ্নবিদ্ধ করে, কি হয়েছে, কেন এমন চেঁচাচ্ছ? আশ্চর্য, এরকম করার মানে কি? পূর্ব রুমের দরজা লক করে হাঁপানো গলায় বলে, ছবি তুলছিল। ওরা তোমার ছবি তোলার চেষ্টায় ছিল পূর্ণ। পূর্ব রুমের দরজা জানালা আটকাতে চাইলেও পূর্ণতার অনুরোধে জানালা আটকাতে পারল না। লাইটহীন বদ্ধ রুমের বীভৎস অন্ধকার পূর্ণতার সহ্য হয় না। পূর্ব এখন অতিরিক্ত করছে বলে পূর্ণতার ধারণা, যে ব্যক্তি ছবি তুলতে চেষ্টা করেছিল সেটা মিডিয়ার গুপ্তচর। পূর্ব ইতিমধ্যে লোকটার যতটুকু অব্যয় দেখেছিল তা নিজের লোকেদের কাছে বিস্তারিত জানিয়ে আর্জেন্ট রিপোর্ট চেয়েছে। তারাও পূর্বকে আশ্বাস দিয়েছে ওই ব্যক্তি যে কোনো মাধ্যমের স্টাফ হোক, পূর্বের পায়ের কাছে এনে ধরা দেবে, সম্পূর্ণ বায়োডাটা পাঠিয়ে দেবে। পূর্ব ওদের সাফ সাফ জানিয়ে দেয় মিডিয়ার লোকদের কোনোভাবে হেনস্থ না করতে, এতে ওরই ক্ষতি হবে। পূর্ণতার রুমে আসার পর থেকেই নিশ্চুপ হয়ে আছে। ফ্রেশ হয়ে পরনের শাড়ি পাল্টে সাদামাটা একটা শাড়ি পরে আয়নার সামনে চুল আঁচড়াচ্ছে। আয়নায় নিশ্চল চোখ দুটো পূর্বের সাথে কথা বলার উসখুস করছে। চোখাচোখি হওয়ারও সুযোগ নেই। পূর্ব এখন প্রচণ্ড ব্যস্ত ভঙ্গিতে সোফায় আইপ্যাড নিয়ে বসেছে। কপাল কুঁচকানো, মুখে গাম্ভীর্য ভাব। স্ক্রিনের উপর ধূপধাপ দুই হাতের বৃদ্ধাঙ্গুল তীরের গতিতে চলছে। পূর্ণতা ভেবে পায় না এই বান্দা এত স্পিডে কিভাবে টাইপ করে। যেভাবে টাইপ করছে তাতে বিশ্ব রেকর্ড করে অস্কার ছুড়লেও অস্কার বলবে, ওই আবুল ভ্যাবলা কোথাকার, আমাকে কোথায় পাঠাচ্ছিস? পূর্বের কাছে? না বাপ, পায়ে ধরি, পাঠাস না। পূর্ণতা আর নীরবতা চাপতে পারল না। চিরুনিটা শব্দ করে রেখে দ্রুত পায়ে পূর্বের সামনে এসে দাঁড়ালো। পূর্ব না শোনার ভান করে বাভরুটা উঁচুতে তুলে সিরিয়াস কিছু ভাবছে এমন ভঙ্গিতে ঠোঁট কামড়াচ্ছে। রাগে পূর্ণতার শরীর জ্বলে যাচ্ছে। গায়ে ঠান্ডা পানি ঢাললে ছ্যাঁত শব্দ হতো শিওর। অনেকক্ষণ পর পূর্ব মুখ না তুলে ছোট্ট প্রশ্ন করল, কিছু দরকার? হ্যাঁ দরকার। চিৎকার করছো কেন? আই এম নট ডিফ। তুমি আমাকে চোখে দেখো না? তুমি নিশ্চয়ই পিঁপড়া নাও যে দেখতে অসুবিধা হবে। জিলাপি না বানিয়ে কথা বলো। আমি ঘুমাতে পারছি না। ব্যাপারটা পেঁচানোর মানে কি? আমি অন্য রুমে যাচ্ছি, ঘুমাও। পূর্ণতার রাগ ছুঁই ছুঁই করে বৃদ্ধি পাচ্ছে। পূর্ব কি জানে না পূর্ণতা ওকে ছাড়া ঘুমাতে পারে না? পূর্ণতা চেঁচিয়ে উঠল, তুমি একটা স্বার্থপর। পূর্ব হঠাৎ পা থামিয়ে মাথা ঘুরিয়ে ব্যঙ্গতার সুরে বলল, তাই কি অপরাধ আমার? সবাই যেখানে আমাকে নিঃস্বার্থ ডাকে তুমি তো দেখি স্বার্থপর ডাকছ কেন? পূর্ণতা ওর সামনে এসে হাত থেকে আইপ্যাড নিয়ে সোফার দিকে ছুঁড়ে মারল। পূর্ব অবাক হওয়ার ভঙ্গিতে কপাল কুঁচকাল। হঠাৎ পূর্ণতা জাপটে ধরে বলে ওঠে, তোমার গায়ের গন্ধ না পেলে তো ঘুমাতে পারি না। পূর্ব মুচকি হেসে দেয়। পূর্ণতার মাথা বুকের মধ্যখানে দুই হাতে ঢেকে বলে, গোসলের পর পারফিউমের স্মেল থাকার কথা না। আবার ফাজলামি? না সত্যি, আজ তাড়াহুড়ো করে দুপুরেও পারফিউম দেইনি। তুমি ইয়ার্কি শুরু করলে? আমি পারফিউমের কথা বলেছি, তোমার গায়ের গন্ধ বলছি। বাহ, জানতাম না তো, ওটা কেমন হয়? তুমি। রাগে কথা শেষ করতে পারল না পূর্ণতা। ইদানিং পূর্বের রাগগুলো সংক্রমণের মতো ওকে আক্রান্ত করেছে। উল্টাপাল্টা কিছু শুনলেই মাথায় হুটহাট রাগ চড়ে যায়।
পূর্ণতা কটমট দৃষ্টিতে তাকিয়ে থাকলে পূর্ব কোমর চেপে উঁচুতে তুলে নিজের হাইটে সমান করে। পূর্ণতার ঠোঁট শক্ত করে নামার জন্য ধস্তাধস্তি শুরু করলে পূর্ব কোমরে আঙুল ডুবিয়ে সতর্ক কণ্ঠে বলে, গলা জড়িয়ে ধরো, আমি ধরতে বলেছি না। শেষ বাক্যে কেঁপে উঠল পূর্ণতা। নির্লিপ্তে হাত দুটো এগিয়ে পূর্বের গলা জড়িয়ে ধরল সে। সুদূর থেকে আসা রাস্তার নিয়ন বাতির আলোতে অন্ধকার রুমটায় অদ্ভুত মায়াজাল সৃষ্টি হয়েছে। বাতাসে পর্দাগুলো ভেতরে এসে উঠছে। ভ্যাপসা গরম কাটিয়ে শীতলতার প্রহর শুরু হচ্ছে। গোটা শহর সহ চারপাশ ঘুমন্ত অবস্থায় লেপ্টে আছে। কোনো সাড়া নেই, শব্দ নেই, শুধু নিস্তব্ধ হয়ে থমকে গেছে। পূর্বের বড় বড় চোখের পাপড়িপূর্ণ চক্ষু দ্বারায় এ কেমন চাহনি, শান্ত স্নিগ্ধ কোমল নম্র অদ্ভুত শীতল চাহনি। এই দৃষ্টিতে একবার আটকে গেলে দুনিয়ার সব চিন্তা মাথা থেকে উড়ে যায়। পূর্ণতা ঘোরের মধ্যে টের পাচ্ছে পূর্ব ধীরে স্থিরে হেঁটে কোথাও নিয়ে যাচ্ছে, কিন্তু চোখ থেকে দৃষ্টি সরিয়ে দেখবে সে ক্ষমতা ওর নেই। পূর্ণতা বুঝতে পারল বাতাসে ওর চুলগুলো প্রচুর উঠছে। পূর্ব ওকে রুমের জানালার কাছে নিয়ে এসেছে। রাতে নিশ্চয়ই খুব সুন্দর চাঁদ উঠেছে, নইলে জানালাগুলো এক টুকরো জ্যোৎস্না কিরণ পূর্বের মুখটার উপর এত সুন্দরভাবে পড়ত না। খানিকক্ষণ পর পূর্ব হালকা গলায় বলে উঠল, পাটিকে ওয়াদা দিয়েছিলাম গ্রাম থেকে এলেই এতদিনের জমা কাজগুলো সেরে ফেলব। এখন কি করি বলো তো? কণ্ঠে কি ছিল জানা নেই। পূর্ণতা আরেক ধাপ সেই কণ্ঠের আবেশে ডুবে গেল। পূর্ব অবশ্যই পূর্ণতার মনের অবস্থা খোলা বইয়ের প্রতিটা পৃষ্ঠার মতো আওড়াতে পারে। এতে নিঃসন্দেহে বলা যায় পূর্ণতার ব্যাপারে সূক্ষ্মাতিসূক্ষ্ম জিনিসও বুঝতে পারেও। বাসন্তী রঙের শাড়িতে লাল ব্লাউজে রূপবতী লাগছে পূর্ণতাকে। লম্বা জানিতে ক্লান্ত দুই চোখ, মিষ্টি হাসির কোমল দুই ঠোঁট, কানের পাশে ছিটকে আসা এলোথেলো চুল, থুতুনিতে ছোট্ট মাদকপূর্ণ গর্ত। পূর্ব চোখ বন্ধ করে পূর্ণতার গালে ঠোঁট ছুঁয়ে দেয়। ফিসফিস নিচু গলায় নেশাময় কণ্ঠে বলে ওঠে, আমি তো আছি পাশে, চিন্তা কিসের? পার্টির কাজ, তোতলানো সুরে বলল পূর্ণতা। জড়তা ভেঙে নীরবে হেঁটে বিছানায় শুইয়ে দিল পূর্ণতাকে। পূর্ণতা উত্তরের জন্য এখনও সন্দিহান দৃষ্টিতে তাকিয়ে আছে। পূর্ব কিছু না বলে আইপ্যাডে কি যেন করে বিছানায় ফিরে এলো। ডান পাশে শুয়ে পড়তে হঠাৎ পূর্ণতার মাথার দুই পাশে হাত রেখে ওর উপর ভর ছেড়ে দিয়ে ঝুঁকল পূর্ব। পূর্ণতা আশ্চর্য হয়ে প্রশ্ন ছুড়বে তার আগেই পূর্ব গালে কপালে থুতু নিতে এবং সর্বশেষ ঠোঁটে চুমু খেয়ে বালিশে মাথা দিল। পূর্ণতাকে কাছে টানতেই পূর্ণতা প্রশ্নের জন্য মুখ খুলছিল। অমনি পূর্ব হাত চাপা দিয়ে মাথা নাসূচক নাড়িয়ে বলল, ভালো মেয়ের মতো বুকে আসো, হার্টবিট শুনতে শুনতে নাকে গন্ধ টেনে ঘুমিয়ে পড়ো। নাস্তাটা খেয়ে তাড়াহুড়ো করে পাঞ্জাবি গায়ে দিয়ে বেরিয়ে পড়ল পূর্ব। পার্কিং লট ফাঁকা, নিজের গাড়িটা কোনাবাড়ির ঘটনায় নষ্ট অকেজো হয়ে গ্রামে পড়ে আছে। পূর্ব ট্যাক্সিতে বসে পাঞ্জাবির হাতা গুটাতেই কানে ইয়ারপড ঢুকিয়ে কল পিক করল। বহুদিন পর উপরওয়ালা থেকে কল এসেছে। নালিশ বা অভিযোগের বেলায় এসব কল আসাটা স্বাভাবিক, যেখানে পূর্বের নামে মার্ডার কেসের চার্জ লেগেছে। আসসালামু আলাইকুম। সালামটা পরে নিচ্ছি, আমি তোমার ব্যাপারে এমন নিউজ পাবো আশা করিনি। স্যার, মূল ঘটনা কি সেটা আমি জানি না। মার্ডার চার্জ যারা লাগিয়েছে তাদের ব্যাপারে ইনফরমেশন ঘোলাটে পেয়েছি। ওরা আমাকে গ্রেফতারের জন্য পরোয়ানা জারি করেছে। এখন থানায় যাচ্ছি। আমার সেক্রেটারি নিউজটা কিভাবে দিয়েছে তা আমার গলার স্বর দ্বারা ঠিকই অনুমান করতে পারছো। আমি যেখানে দোষ বা ভুল করিনি সেখানে আমার উপর উটকো মামলা কে করতে পারে, এতটুকু জ্ঞান আমার আছে। আপনার কাছে অনুরোধ, মিডিয়ার লোকদের শান্ত করুন। আমি দোষী সাব্যস্ত হলে আমাকে নিয়ে মুখরোচক কাহিনী লেখার জন্য আমি নিজেই আহ্বান করব, কিন্তু দোষী সাব্যস্ত হবার পর। পূর্ব কথা শেষ করলে হঠাৎ গাড়ির লুকিং মিররে দেখে ড্রাইভার ওর দিকে তাকিয়ে আছে। লোকটা বৃদ্ধ, চোখে মুখে বয়সের ভারে অজস্র ভাঁজ। পূর্ব কৌতূহল গলায় জিজ্ঞেস করল, এই যে চাচা, আপনি কি কিছু বলবেন?
লোকটা মিনমিন করে বলে উঠল, না মানে? না পূর্ব ভাই সাব। পূর্ব সাথে সাথে ভ্রু কুঁচকে ফেলল। ফোন আলাপের কোথাও আজ নিজের নাম উল্লেখ করেনি, অথচ লোকটা ওর নাম জানে। পূর্ব জিজ্ঞেস করল, আপনি আমায় চেনেন? আপনারে কেডায় না চেনে? আপনি হইলেন আমাগোর ফিরেস্তা। জি? পূর্ব কথাটা স্পষ্ট বুঝতে পারল না। আপনি আমারে চিনবেন না ভাই সাব, কিন্তু হগলে আপনারে চিনে। আপনি একবার শ্যামলী রোডের ওইখানে বস্তির মাইয়ারে কোলে তুইলা হাসপাতালে নিয়া গেছিলেন। মাইয়ার চিকিৎসার টাকা দিছিলেন, হেরপরতেই চিনি। পূর্ব অনেক চেষ্টা করেও মনে করতে পারল না কবেকার ঘটনা। এরকম কেস অনেক হ্যান্ডেল করেছে, তাই ক্লিয়ার স্মৃতি মনে করতে পারছে না। লোকটা পরম আহ্লাদে হাসি দিয়ে বলতে লাগল, ভাই সাব, আপনি মনে হয় ভুইলা গেছেন। খাড়ান, মনে করাইয়া দেই। আপনি যেই মাইয়ারে হাসপাতালে ভর্তি করছিলেন, ওইটা আমার বইনের মাইয়া আসিল। আপনি দলবল লইয়া বস্তিতে সবার হালচাল দেখতে গেছিলেন। মাইয়াডার শ্বাসকষ্ট দীক্ষা আপনি সব ভুইলা নিজেই কোলে কইরা হাসপাতালে নিয়া গেছেন। নাম হইল গিয়া পারুল। আপনি ওরে আদর কইরা ডাকছিলেন পারু। নাম শুনতেই চট করে স্মরণ হলো মেয়েটার মুখ। পূর্ব মাথা নিচু করে হেসে দিল। সে 9 মাস আগের কথা। পূর্ব একদিন দলবল নিয়ে বস্তির মানুষের অবস্থা দেখতে গিয়েছিল। নিঃস্ব অসহায় অনাচার মানুষগুলো কত কষ্ট করে ছোট্ট ঘরে। সেদিন একটা ভ্যাপসা অন্ধকার ঝুপড়ি থেকে কারোর হাউমাউ কান্নার হাহাকার শুনেছিল। পূর্ব অনুমতি ছাড়া ভেতরে ঢুকে দেখে নোংরা মেঝেতে ছোট্ট পিচ্চি মেয়ে গড়াগড়ি খাচ্ছে। বয়স বড়জোর 8 বছর। এমন একটা ফুলের মতো মেয়ে মুখ হা করে শ্বাস নেওয়ার যুদ্ধ করছে। পূর্বের বুকটা এমন নিংড়ে উঠল, ও কোনো কিছু না ভেবে কোলে তুলেই দৌড় লাগালো। হাঁপাতে হাঁপাতে গাড়িতে উঠে হাসপাতালে চলে যায়। মেয়েটা সুস্থ হলে মিটিমিটি হাসিতে বলে, আমার নাম পারুল। আপনার নাম কি? পূর্ব মাথায় হাত বুলিয়ে মিষ্টি হাসি দিয়ে বলে, আমার নাম পূর্ব। আচ্ছা পারুল সোনা, তোমার নামটাকে যদি ছোট করে ডাকি, যদি পারু বলে ডাকি, সমস্যা হবে? আপনি যা দিয়া চান তাই ডাকেন। আপনার সাথে আমার বহুত মিল। কিভাবে? পারু পূর্ব দুইজনের নাম প দিয়া শুরু। আপনার বউ আছে? না। হেসে ফেলে পূর্ব। আপনারে একটা কথা কই। হ্যাঁ বলো বলো। আমি বড় হইলে আপনারে বিয়া করবো। আপনি করবেন? পূর্ব অবিশ্বাস্য দৃষ্টিতে তাকালে ওর পেছন থেকে দলের সবাই হো হো করে হেসে দেয় সেদিন। কি লজ্জায় পড়েছিল। ইস, কোনো পিচ্চি মেয়ে তো অকপটে বিয়ের কথা বলতে পারে। হঠাৎ ড্রাইভারের কথায় স্মৃতিভঙ্গ হলো ওর। ভাই সাব, থানা আইসা পড়ছে। পূর্ব গাড়ি থেকে নেমে ভাড়া দিতে নিলে সম্পূর্ণ নারাজ হয় ড্রাইভার। তবুও পূর্ব জোর করে ড্রাইভারের কোলে টাকা ছুঁড়ে দ্রুত চলে যায়। ড্রাইভার হাঁ করে তাকিয়ে থাকলে পূর্ব এক মুহূর্তের জন্য মাথা ঘুরিয়ে বলে ওঠে, চাচা পারুকে বলবেন পূর্ব এখন বিবাহিত, ওকে একদিন দেখতে যাব। টাকাগুলো দিয়ে চকলেট কিনে দেবেন। আচ্ছা চাচা, আসি। দিনটা তপ্তকর। সূর্য এখন মধ্য আকাশে দারুণ দাপটে তাপদগ্ধ করছে। খালি বাড়িতে পূর্ণতার একগুঁয়েমি লাগছে। কেউ যদি থাকতো একটু কথা বলার জন্য। আসার সময় তো তাড়াহুড়ো করেছে যে ফোনটাও সঙ্গে আনতে ভুলে গেছে। লাগেজটা কোনো রকমে গুছিয়ে আয়মানকে খবর দিতেই বাইক ছুটিয়ে নিয়ে যায় স্টেশনে। ইস, আয়মান না থাকলে কি যে হতো। এখন যদি আয়মান এখানে আসতো। বন্ধু ভাই ব্রাদার হিসেবে আয়মানের সঙ্গটা ছোট থেকেই প্রিয়। পূর্ণতা এপাশ থেকে ওপাশ ফিরে শুতেই হঠাৎ রুমের দরজায় কেউ নক করল। কে? ম্যাডাম আমি। ভেতরে আসুন। ম্যাডাম আপনার এক রিলেটিভ এসেছে, তাকে আসতে বলবো? আজব তো, রিলেটিভ তো সব গ্রামে এখনও। শ্বশুর শাশুড়ি আগামীকাল বাড়িতে আসবে, আর মা বাবা আসবে পরশু টেনে। পূর্ণতা সতর্ক হয়ে জিজ্ঞেস করল, দেখতে কেমন? লম্বা মানুষ, কাঁধে একটা ব্যাগ। আচ্ছা আসতে বলুন। পূর্ণতা নিচে নেমে হতবম্ব হয়ে হঠাৎ দৌড়ে সামনে গিয়ে দাঁড়ায়। তুই চিল্লাস কেন? রিটার্ন মারমু নাকি? একটা মারব। আয় উপরে আয়, এখানে প্রচুর গরম।
আয়মান পূর্ণতার পিছু পিছু রুমে এসে সোফায় বসল। পূর্ণতা গলা চড়িয়ে চাকর ডেকে আয়মানের জন্য খানাপিনার ব্যবস্থা করতে বলে ওর পাশে বসল। তুই হুট করে কি করে এলি? বাড়িতে জানে? ওয়াকিল ভাইরে জানাই আসছি। বান্দার বাইক তো শেষ পূর্ণতা, টায়ার রিকভার দিতে হইছে। তুই যে স্পিড দিছিলি আমি তো শিওর ছিলাম সাংঘাতিক অ্যাক্সিডেন্ট করবি, আল্লাহ বাঁচিয়েছে। তোর মতো নিমক হারামের জন্য কিচ্ছু করতে মন চায় না। আরে ওই সময় যদি স্পিড না দিতাম তুই এইখানে আসতে পারতি। যাই হোক, ভাই তোরে বকে নাই? কেন বকবে? ওমা, আরেকজনের বউ আমি বাইকের পেছনে বসায় আনলাম, এটা নিয়ে তোরে বকে নাই? উনি তোকে বিশ্বাস করে আয়মান, এটাও জানে তোর আর আমার মধ্যে সম্পর্ক কেমন। তুই খবর দেখছিস? আসলামই কাল রাতে টিভি চালু করার খেয়াল আছে? ভালো করছোস। ঘটনা কি খুলে বলবি? স্ট্রং আছিস তো? প্লিজ। পূর্ব ভাই নাকি কোন ব্যাডারে খুন করছে, এটা নিয়ে মিডিয়া মাতামাতি করতাছে। দেখ জায়া, ভুল বললি। মিডিয়া যদি মাতামাতিতে থাকতো তাহলে অলরেডি বাড়ির সামনে জটলা দেখতি। কাল রাতে উনি আমাকে সব কিছুই বলেছে। গতরাতে পূর্ব আমাকে প্রতিটা বিষয় ব্যাখ্যা করে বুঝিয়েছে। ও যে পার্টিতে কাজ করছে সেখানে এমন তথ্য আছে যা পূর্বের সাথে খোলামেলা আলোচনা করেছে মুখ্য সাহেবরা। পার্টির অন্যান্য বড় নেতারা এই নিয়ে প্রচুর ক্ষুব্ধ হয়েছে। 2 দিনের নওজোয়ান ছেলের উপর ঊর্ধ্বতন সাহেব কি করে এতটা ভরসা করে তা ভেবে পায় না। কাল চ্যাটার্জি নামের এক ভদ্রলোকের নাম শুনেছি। পূর্ব লোকটাকে রীতিমতো গালিগালাজ করে কথা বলে। পূর্বর মুখের ভাষা এতটা বিশ্রী তা কল্পনাও করতে পারিনি। লোকটা নাকি খুবই খারাপ, 1 নাম্বার লম্পট। তবে ওর নামের মামলাটা চ্যাটার্জি করেনি, করেছে অন্য কেউ। পূর্বের চেয়ে যারা বয়সে বড় ও প্রবীণ তারা বেশিরভাগ টাইম ওকে সহ্য করতে পারে না। ওর ধারণা তাদের মধ্যে থেকে কেউ বানোয়াট মামলা সাজিয়েছে। আয়মান দুপুরের খাবার খেয়ে গেস্ট রুমে ঘুমাচ্ছে। আমি সকাল থেকে কিছুই খেতে পারিনি। জানি না পূর্ব আসলে কীরকম ধমক খাবো না খাওয়া নিয়ে। ঘড়ির কাঁটা পিলপিল করে চলে যাচ্ছে আর এদিকে আমার ভেতরের অবস্থা অসাড় হয়ে আসছে। 8 ঘন্টা ধরে রুমের ভেতরে পায়চারি করছি, মনে কোনো শান্তি নেই। ওদিকে থানায় কি হচ্ছে তা জানার জন্য ব্যাকুল হয়ে আছি। সময় আরও 1 ঘন্টা পেরোলো। সূর্য এখন পশ্চিম আকাশে চলে এসেছে, সময়টা মূলত বিকেল। জানালার কাছে গিয়ে দাঁড়ালাম। দুমকা হাওয়া এসে গা ঠান্ডা করে দিল। সকাল 9টায় বেরিয়েছে পূর্ব, এখন ঘড়িতে 4:45। প্রায় 8টা ঘন্টার ব্যবধানে ওর সাথে কি প্রলয় হচ্ছে এখনও অজানা। কাল জার্নি করে এসে রাতটা ঘুমায়নি, সকালেও তেমন খায়নি। ক্লান্তিকর দেহটা নিয়ে বাইরে চলে গিয়েছে। মনে মনে শুধু জপে যাচ্ছি ওর উপর কোনো কাল না আসুক, সুস্থভাবে ফিরে আসুক। কেন এই রাস্তায় ওর যেতে হলো? কি দরকার ওর মানুষের সেবা করা? মানুষ কি ওকে বিপদের সময় দেখতে আসবে? কেউ আসবে না জেনেও নিঃস্বার্থভাবে অন্যের উপকার করার মানে কি? হঠাৎ প্রশ্নের প্রহর ঘুচাতে বোধহয় গেট দিয়ে ঢুকলো পূর্ব। আমি জানালা দিয়ে ওকে দেখছি, এটা ওর নজরে আসার কথা না। শুভ্র পাঞ্জাবিতে দ্রুত বেগে হেঁটে আসছে পূর্ব। এরপর আর দেখা গেল না ও ভেতরে ঢুকে গেল। আমি জানালার ডান পাশে বাহু ঠেকিয়ে আকাশ দেখছি। যখন মন উদাস তখন আকাশও উদাসী লাগে, যখন মন ভালো তখন আকাশ দেখতে দারুণ লাগে। রুমের মধ্যে পায়ের শব্দ পেতে কানে এসে গেল ওর গলা। পেছনে ফেরো। জানালা থেকে সোজা হয়ে পিছু ঘুরে দেখলাম পাঞ্জাবি ঘামে ভিজে শরীরের সাথে লেপ্টে আছে। পূর্ব হাত ভাঁজ করে কঠোরভাবে তাকিয়ে আছে। আমাকে এক দফা কঠিনভাবে ঝাড়ি দেওয়ার জন্য সে সদা প্রস্তুত। আমি সামনে গিয়ে পাঞ্জাবির বোতাম ধরতে চাইলাম। ও 1 কদম পিছিয়ে গিয়ে বলল, ঘেমে গেছি চোখে দেখো না? আর এসব কি পূর্ণতা? না খেয়ে দেবদাস হওয়ার মানেটা কি? আমি তোমাকে বলে গিয়েছি না আমি ফিরব। তো না খেয়ে আমাকে দোটানায় ফেলার কারণ কি? পূর্ব পকেট থেকে ওয়ালেট, রুমাল, এয়ারপড বের করে রাখছিল। রাগত সুরেই বলতে লাগলো, থানায় গিয়েও যত ঝামেলা। যে বদমাইশ আমার নামে মামলা করেছে সে আমাকে ঠিক করে চেনেই না, অথচ মামলা ঠুকে খালাস।
বিডির পুলিশ যে দিন দিন টাকার জন্য চুম্বক হয়ে যাচ্ছে, আজকে সাক্ষাৎ প্রুফ পেলাম। একটাকেও ছাড়বো না আমি। সবগুলো কথা শুনলাম ঠিকই, কিন্তু চুপচাপ এক পা এগিয়ে আবার পাঞ্জাবির বোতামে হাত দিলাম। পূর্ব খেকিয়ে উঠল। একটা দেব কিন্তু, বলেছি না শরীর ঘামে ভেজা। সারাদিন গোসল ছাড়া আমি, জানার পরও কাছে আসছো, দূরে থাকো। আমি এক মুহূর্ত কঠিন চাহনিতে তাকালাম, তারপর শুরু করলাম জেদ দেখিয়ে পাঞ্জাবির বোতাম খুলতে। পূর্ব আমার উপর মারাত্মক রেগে গিয়ে হাত চেপে ধরল। আমি বেপরোয়া ভঙ্গিতে শেষ বোতামটা খুলতে না পেরে ছিঁড়েই ফেললাম। ও ভীষণ ক্রুদ্ধ গলায় বলল, অতিরিক্ত পূর্ণতা, কেন জোর করছো? এমনি বৃষ্টি অবস্থা, ঘামের উৎকট গন্ধ, তবুও। ধ্যাত, তোমার সামনে এসে খোঁজ করাটাই আমার বিরাট ভুল হয়েছে। পূর্বের চেঁচামেচি যে নিচ পর্যন্ত চলে যাচ্ছে সেটা আয়মানের হুড়মুড় আগমনেই বুঝতে পারলাম। ও দরজায় দাঁড়িয়ে সদ্য তন্দ্রা ত্যাগ করে হাপিত্যেশ গলায় বলছে, কি হইছে, কি হইছে ভাই, আপনি চিল্লান কেন? পূর্ব অবাক চক্ষুতে হাঁ করে একবার আয়মানের দিকে আরেকবার আমার দিকে তাকালো। আমি তখন আলমারি থেকে ওর পোশাক বের করছি। আয়মান ধূপধাপ এগিয়ে এসে বেকুবের মতো বলল, ভাই আপনি ওরে বকলেন কেন? বকলেন? খ্যাক খ্যাক না করলে আপনার চলে না? সারাদিনও কেমন টেনশনে ছিল ওইটা জানেন? আসতে না আসতেই ওরে বকলেন, আজাইরা। আয়মান খুবই ভয়াবহ একটা গালি দিতে নিয়েছিল। আমি তাড়াতাড়ি চিৎকার করে উঠলাম, আয়মান, তুই এখানে এসে ফাপড় দেখাচ্ছিস কেন? যা বাইরে যা, যা বলছি। পূর্ব থতমত খেয়ে আয়মানকে জিজ্ঞেস করল, তুমি কখন এলে? এলে তো এলে, খবর দেবে না? আয়মান এখনো চোখ রাঙিয়ে দাঁড়িয়ে আছে। এই হারামজাদার ছোট থেকেই স্বভাব। কেউ আমাদের 3 ফ্রেন্ডকে ধমক দিলে ও বীর সেনাপতি বাহুবলীর মতো রণবীর হয়ে যায়। আমি যে বিবাহিত বা এটা আমাদের স্বামী স্ত্রীর গোজামিল অবস্থা, এটাও ভুলেই বসেছে। পূর্ব প্রথমত অবাক ও এখানে কিভাবে, দ্বিতীয়ত আশ্চর্য আয়মানের মতো শান্ত বাসিন্দা রাগান্বিত হয়েছে। আমি পূর্বের হাতে পোশাক ধরিয়ে বললাম, দুপুরে এসেছে, ও ভেবেছিল তুমি আমার উপর রাগ করে হয়তো কথাই বলছো না, তাই সিচুয়েশন দেখতে ছুটে এসেছে। এবার আয়মানের দিকে তাকিয়ে বললাম, বন্ধু চেতিস না, ঠান্ডা পানির মতো ঠান্ডা হয়ে যা। পূর্ব আমাকে বকেনি, কিন্তু তোর ব্যবহার দেখে বকা খাই কি না। আমার কথায় দাড়ি ঝুলিয়ে আয়মান ফট করে বলল, ও পূর্ব ভাই, আমি সরি ভাই, আমি আসলে বুঝতে পারি নাই। ঘুমের মধ্যে আপনার চড়ানো গলা শুনে রাগ উঠেছিল। আমার বোন তো, ওরে এমনি কেউ বকতে দেখলে আমার জিদ উঠে। রুমের বাইরে যাও আয়মান। ভাই আপনি ওরে বকবেন না ভাই, প্লিজ, দোহাই, দেখেন আমার জন্য বকাটকা দিয়েন না। আমি বকবো না মারবো সেটা আমার ব্যাপার, তোমাকে যেতে বলেছি। আল্লাহ, দেখেন ভাই, আপনি চাইলে হাত জোর করে মাফও চাইতাছি, ওরে বকবেন না। আমি দুজনের এলাহি কীর্তি দেখছি। আয়মান প্রথম খ্যাকশিয়ালের মতো খেকিয়ে উঠল, এখন ভেজা বিড়ালের মতো মিউ মিউ করছে। অপরদিকে পূর্ব সাহেব আহত হরিণের মতো আশ্চর্য হয়েছিল, শেষে সিংহের মতো গজগজ করছে। হাউসফুল ড্রামা চলুক। পূর্ব ভাই, যেতে বলছি, বিশ্বাস করেন। তোমার জন্য আমি ওকে থাপ্পড় মারব আয়মান। পূর্বের ঝাঁঝালো কণ্ঠে কেঁপে উঠলাম দুজন। আমি শিওর, পূর্ব আমাকে ওর গাফলতির জন্য পাক্কা 2 ঘন্টা কোমরের বেল্ট খুলে পেটাবে। আয়মান অনেকটা ঠেলে ঠেলে বাইরে চলে গেল। ইচ্ছাহীন যাওয়া যাকে বলে। যাওয়ার আগে আরেকবার আকুতি ভরা কণ্ঠে বলল, ও ভাই, আপনি না ভালো মানুষ, ওর মতো মাসুম শিশুরে মারবেন? ওরে দেখলে 7 খুনের গুন্ডাও বলবো, বাবু কোলে নেই। নাউজুবিল্লা, কি বলতাছি এগুলা, থুক্কু থুক্কু। পূর্ব ভাই, ওরে গেট আউট। পূর্ব ধাম করে দরজা বন্ধ করে দিল। এমন ভয়াবহ শব্দে আমি আরও একবার শিউরে উঠলাম। সমস্ত সাহস নিংড়ে পানি পানি হয়ে গেল আমার। বজ্রপাত আঘাতের পর শব্দ করে, আঘাতের আগে না। পূর্ব খামোশ থাকলে রাগ সহ্য করে, রাগ অসহনীয় হলে কাউকে ছাড়ে না। আমার হাত টেনে দেয়ালের সাথে পিঠ ঠেকিয়ে ঘরমাক্ত পাঞ্জাবি একটানে খুলে সাংঘাতিক রাগ দেখিয়ে
থুতুনি উঁচু করতে ওষ্ঠদ্বয়ের উষ্ণতায় আঁকড়ে ধরল। ঘাড়ের কাছে চুলের ফাঁকগুলো আঙুলের স্পর্শ ঝাঁকিয়ে ধরেছিল। হিংস্রতার ক্ষোভ ক্ষণ পরে ছেড়ে দিল ঠিকই, কিন্তু কিছুক্ষণ আমার উপর পলকহীন দৃষ্টিতে তাকিয়ে রইল। হনহন করে পা চালিয়ে কাঁধে গ্রেড টি শার্ট ঝুলিয়ে ওয়াশরুমের দরজাটা ঠাস করে লাগালো। চমকে উঠতেই আমি ঠোঁটে হাত দিতে নিব, আবারও দরজা খুলে মাথা উঁকি মেরে কপাল কুঁচকে বলল, ওকে বলে দিও আমি এমন শিশুকে দেখলে কন্ট্রোল করতে পারি না। আগেও পারিনি, এখনও পারবো না। ঘাম শরীরে বাধ্য করলে চুমু দিতে, ব্যথা পেলে আই হ্যাভ নো গার্ডস। মানে, এই কথার সারমর্ম কি? প্রশ্ন করার পূর্বেই পূর্ব দরজা লাগিয়ে দিল আর কি। আকাশটা বেগুনি আভায় ছেয়ে আছে। প্রকৃতি জানান দিচ্ছে সন্ধ্যা হয়ে আসছে। সোফার শেষ কোণাটায় পিঠ ঠেকিয়ে আইপ্যাডে কাজ করছে পূর্ব। সোফাটা বিরাট জানালার সাথে ঘেঁষে সাজানো। দক্ষিণা বাতাস হুহু করে এখান দিয়ে ঢোকে। বাতাসের তীব্রতায় পর্দা কখনোই স্থির থাকে না। উঠতে যেয়ে সিলিং ছুঁই ছুঁই করে। নিরালা শান্ত পরিবেশে আইপ্যাডের পাশ দিয়ে দরজার দিকে তাকায় পূর্ব। মেয়েটা বন্ধু পেয়ে ওকে ভুলেই গেছে। দুবার খবর পাঠিয়েছে রুমে আসতে। পূর্ণতা না বলেছে। এটা শুনেই তখনই ইচ্ছে করেছিল নিচে নেমে ঠাস করে মেরে আসতে। সময় যাচ্ছিল, আকাশ বেগুনি রং ছেড়ে কালো তর্জমায় গা ঢেকে নিতেই পুরো রুম অন্ধকারে আবৃত হলো। বাতাসও প্রবল ধাক্কায় পর্দার পেট ফুলিয়ে রুমে প্রবেশ করছে। ঠান্ডা হাওয়ায় মাথা পিছনে ঠেকিয়ে সযত্নে আইপ্যাডটা পেটের উপর রেখে চোখ বন্ধ করল পূর্ব। প্রকৃতির ঠান্ডা ঠান্ডা বাতাস মোহনীয় সুবাস শরীর শীতল করে দেওয়ার মতো স্নিগ্ধ কোমল পরশে পূর্ব পরম শান্তি অনুভব করছে। এই বাতাস শত শত যান্ত্রিক ফ্যানকেও যেন ধুলো দেখাবে। এসিও প্রকৃতির বাতাসের নিকট যেন খুবই তুচ্ছ। মুখের উপর দক্ষিণা হাওয়ার সৌহার্দ্য স্পর্শে মন হালকা হলে চোখ বন্ধ করেই সুর তুলে পূর্ব। ধীরগতিতে সুর টেনে আস্তে আস্তে গানের রঙিন পসরায় ডুবে যায়। কি মাদকতা, কি শান্তি, কি কণ্ঠ! প্রকৃতি আজ যেন মনোমুগ্ধ। চলতি সময় থমকে দাঁড়ায়, জেগে জেগে স্বপ্ন দেখি হায়। তোমারই হাত ধরতে চাই ফাগুন হাওয়ায়। কি মায়ার কোন সে নেশায় বারে বারে মন ছুতে যায়। চেনা মুখ ঘুরপাক খায় চোখের পাতায়। আমি বারবার বহুবার তোমাকে চাই। আমি বারবার হাজারবার তোমাকে চাই। তুমি আমি আর নীরবতা, শুনতে কি পাওই মনের কথা। ভোর আধারেও তোমায় দেখি। তুমি কবিতা, তুমি কবি। আজকাল মন ডুবে যায় অনুভবে, তুমি ফাঁসতাই। এই আমি না চিনি আমায় চেনা আয়নায়। আমি বারবার বহুবার তোমাকে চাই। আমি বারবার হাজারবার তোমাকে চাই। ধীরে ধীরে সুর তুলল আবার। শেষের 4টা লাইন এমন স্নিগ্ধতায় ভেসে যাচ্ছিল যেন চারপাশটা কেবল আমার, পাশে কেউ নেই। নিজের সুখ বিলাসে শখের গান গাওয়া পরম শান্তি। বাতাসের নম্রতায় পূর্বের ঠান্ডা গলায় এক পশলা পবিত্র বৃষ্টির ছোঁয়া অনুভূত হচ্ছিল। এমন সুরে গা ভাসাতে ইচ্ছে হয় বহুবার, যেন প্রকৃতি তার গরমের উষ্ণভাব থামিয়ে শীতলতার দুয়ার মেলে দিয়েছে। পূর্ণতার রুমের কাছাকাছি আসতেই পূর্বের গলা শুনে চমকে গিয়ে থেমে যায়। বুকের ভেতর ডিপ ডিপ করতে থাকে কণ্ঠের নেশা শুনে। এ কি করছে পূর্ব? ওর সুরের মাদকতায় হৃৎপিণ্ড যে স্থির গতিতে চলছে না। বুকে হাত রাখল পূর্ণতা। বেগতিক শ্বাস টান পড়ছে ওর। শরীরের পশমগুলো কাটা ফুটাচ্ছে। রুমটা অন্ধকার সত্ত্বেও সহনীয় আধারে ওর চোখের পলক স্থির হয়ে আছে পূর্বের বন্ধ চোখের মায়া দেখে। পূর্ব সুর ছেড়ে আবার গানের ছন্দতালে গলা তুলল। পূর্ণতা নিঃশব্দে সামান্যতম আওয়াজ না করে পাশে এসে চুপ করে পূর্বের উপর শুয়ে পড়ল। আচমকায় গান থেমে যায় পূর্বের। মনের কোণে সূক্ষ্ম অভিমানে পূর্ণতাকে ঝাঁঝালো গলায় বলে, আমার কাছে এসেছো কেন? উমা, রাগ করে আছো? রাগ নিয়ে মানুষ এত সুন্দর গান করে? কণ্ঠ শুনলে তো চুমু খেতে ইচ্ছে করে। চুপ! হাজারবার ডাকার পরেও যে মহারানী আমার খোঁজ করে না, তার সাথে আমার কিসের রাগ? সরো বলছি, ওঠো। পূর্বের বুকে মাথাটা আলতো ঘষে নড়ে চড়ে বলে উঠল পূর্ণতা, সরছি না। ঢং করছো এখন? ডাকলাম তখন আসুনি কেন? বন্ধু পেতেই আমাকে টাটা বাই বাই।
পূর্ণতা ঝট করে মাথা তুলে পূর্বের দিকে তাকালো। অদ্ভুত গলায় বলল, তুমি কি আমাকে সন্দেহ করছো? বিশ্বাস করো, ও আমার ভাই। ও রাতে চলে যাচ্ছে, এজন্য ছিলাম। পূর্ব থমকানো দৃষ্টিতে তাকায়। শেষ কথাটা ওভাবে বলা ঠিক হয়নি। পূর্বর মাথাটা সন্তর্পণে কাছে টেনে দুই গালে হাত রেখে নিজের মুখের দিকে আনে। পূর্ণতা ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে পূর্বের মোহবিষ্ট দৃষ্টিতে। পূর্ব গাল ধরে আরেক ধাপ কাছে টেনে ওষ্ঠজোড়ার মধ্যবর্তী দূরত্ব কমিয়ে ফেলে। পূর্ণতা বড় বড় নিঃশ্বাসে কেঁপে উঠছে। পূর্বের স্পর্শের সৌহার্দ্যের দৃষ্টিতে ব্যাপক প্রাণচাঞ্চল্য বুক ধুকপুক করছে। দুই জোড়া ওষ্ঠদয়ের দূরত্ব এত অল্প সংকুচিত যে কোনো একজন কথা বললে কোমল স্পর্শে অদ্ভুত শিহরণে গা আচ্ছন্ন করবে। পূর্ব হঠাৎ চোখ বন্ধ করে নেশাচ্ছন্ন কণ্ঠে কিছু বলে উঠলে পূর্ণতার চোখ খিচে বুকের টি শার্ট খামচে ধরে। প্রতিটা ঠোঁট নিঃসৃত শব্দগুচ্ছ অপর ঠোঁটের পাতায় ছুঁয়ে যাচ্ছে। পূর্ণতা তীব্র খিঁচুনিতে হাতের জোর চালালো। শুধু ফিসফিস হালকা সুরে কানে আসলো, ভালোবাসি। পূর্ণতার শিউরে উঠে তীব্র খিঁচুনির চোখ মেলে প্রচণ্ড চমকিত দৃষ্টিতে দেখল পূর্ব হাসি হাসি চোখে তাকিয়ে আছে। সেই চোখের হাসিটা সারা চেহারায় রাঙা বেশে ছেয়ে আছে। পূর্ব দিগন্তে তাপদগ্ধ সূর্যিমামা ঠাঁই নিয়ে বিরক্ত করলেও পশ্চিমে ডুবে গেলে চারিধার তিমির আধারে ডুবেই পূর্ব আকাশটা ঠান্ডা হয়ে শান্তি যোগায়। দিনের বেলা পূর্ব উত্তপ্ত চিত্তক্ষোভে থাকলেও রাত্রি নামলে চিত্র বিকারে শীতল হয়ে যায়। কি স্নিগ্ধ লাগছে পূর্বকে। মনের অজান্তে চোখের বাকন থেকে নাকের ধার ঘেঁষে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল পূর্ণতার। খুশিতে নাকি অন্য কিছুতে অশ্রুপাত হলো জানা নেই ওর। পূর্ণতার টনমন চোখে উপর পাটির দাঁত দিয়ে নিচের ঠোঁট কামড়ে ফোপানোর মতো কাঁপছিল। পূর্ব গাল থেকে হাত সরিয়ে কানের পাশ ঘেঁষে চুলে আঙুল ঢুকিয়ে বলল, অবাক হলে? পূর্ণতা জড়িয়ে যাওয়া গলায় থেমে থেমে হাঁপানো সুরে বলল, আবার বলো, শোনোনি? দাঁত বের করে মিষ্টি হেসে বলল পূর্ব। পূর্ণতা বাকশক্তিহীন মেয়ের মতো মাথা ডানে বামে না বোঝাতেই চোখের সামনে কালো কুচকুচে অন্ধকার দেখতে পেল। কেউ চোখের সামনে কালো পর্দা টেনে দিচ্ছে। পূর্ণতা কিছুই দেখতে পাচ্ছে না। হঠাৎ চোখ বন্ধ করে ধপ করে পড়ে গেল ধুক ধুক করা উষ্ণ স্থানে। পূর্ব পুরো হতবম্ব। পূর্ণতা বেহুশ। পূর্ণতা এইটুকু শব্দ শুনেই সেন্স হারালো। অতিরিক্ত কষ্টে জ্ঞান হারানোর প্রবাদ আছে। অতিরিক্ত খুশিতে কেউ চেতনা হারায়, কি সর্বনাশ। অতিরিক্ত শব্দটা দুর্বল নার্ভের ব্যক্তির জন্য নিষিদ্ধ ঘোষণা করা উচিত। একদম সিল মেরে দেওয়া উচিত। ওয়াসিফ ভিলা সবার আগমনে জমজমাট। পূর্বের বাবা পলাশ ওয়াসিফ পূর্ণতা বলতে হয়রান। ছেলের বউ নিয়ে দিব্যি সময় কাটাতে পারছে পলাশ ওয়াসিফ। পূর্বিকার স্বামী অতি শীঘ্রই দেশে ফিরছে বলে জানিয়েছে গতকাল। ধুমধাম করে পূর্বিকাকে সঙ্গে নিয়ে যাবে বরপক্ষ। পূর্বের আরও দুই চাচা পরশ ওয়াসিফ ও পলক ওয়াসিফ। বিদেশের মাটিতে ব্যবসায়িক কর্মকাণ্ড শেষে সবার ঢাকায় আসার 2 দিন পরে দেশে ফিরেছে। বাড়ির বড় ছেলে হুট করে বিয়ে করে ফেলল, অথচ কেউ উপস্থিত থাকতে পারেনি। এই নিয়ে বিরাট আফসোস করছে চাচা ও চাচিরা। পূর্ণতা এখন সবার কাছে বিশেষ সাদরে সমাদৃত হলেও মিথুনবাদে জাওয়াত, ফুয়াদ ও সাইমাইতে বেশ ক্ষিপ্ত। পূর্ব বাড়ির বাইরে যেতেই ছলচাতুরির কৌশল নিয়ে পূর্ণতার কাছে আসে, কিন্তু কারো না কারো জন্য সেসব সফল হয় না। কখনো আয়শা এসে পূর্ণতার পাশে গল্পগুজব করে, কখনো পূর্বিকা, কখনো পলাশ, কখনো বা অন্য কেউ। আয়মানের সাথে প্রতিদিন একবার হলেও কথা হয় পূর্ণতার। পূর্ণতা ব্যস্ত হয়ে ভুলে গেলে নিজ থেকেই কল দিয়ে খোঁজ খবর রাখে। গ্রামের বাড়ি এখন সদস্যবিহীন শূন্যতায় খাঁ খাঁ করছে। পূর্ণতার নানি বাড়ি থেকে কনেপক্ষ সবাই একযোগে ফিরে আসার পর মন উদাসী হয়েছে। অপরদিকে পূর্বের দাদাকে অনেক করে বোঝানোর পরেও ঢাকায় ফিরবে না বলে জানিয়ে দিয়েছে। যতদিন শ্বাস থাকবে গ্রামের ভিটেমাটি আঁকড়ে বাঁচতে চায় বৃদ্ধ ও বৃদ্ধা। 2টো কাজের লোক ও একজন দেখভালের মানুষ ওখানে ঠিক করে দিয়েছে পলাশ ওয়াসিফ। ঢাকার বাড়িতে ফেরার পর কেন যেন পূর্ণতার সৌজন্যতায় বড্ড খুশি হয়েছে সে। মনে মনে অবাক হয়, ছেলে যত ভুলই করুক
বউটা হীরার চেয়েও দামি জিনিস কোহিনূর খুঁজে এনেছে। মাত্র অল্প দিনের ব্যবধানে কেউ এত সহজে মিলেমিশে একাকার হয়ে যাবে, পলাশ খুবই বিস্মিত। বিকেলে ইজি চেয়ারে দুলতে দুলতে পলাশ ডেকে উঠলেন, মাগো, কোথায় তুমি? একটু এদিকে আসবে? পূর্ণতা চট করে কোত্থেকে উদয় হয়ে রুমের দরজায় নক করে বলে, বাবা ডেকেছেন? হ্যাঁ মা, এলাচ দিয়ে 1 কাপ মশলা চা দাও তো আমায়, চায়ের তেষ্টায় মরে যাচ্ছি। পূর্ণতা ঠোঁট প্রসার করে হেসে দিয়ে সম্মতিসূচকে মাথা নাড়িয়ে চটপট কণ্ঠে বলে, এক্ষুনি আনছি। পূর্ণতা শাশুড়ির অগোচরে রান্নাঘরে গিয়ে চুলায় পানি বসালো। পরন্ত বিকেলে চায়ের তেষ্টা মাঝে মাঝে পায় পলাশের, আর তখনই পূর্ণতা চুপি চুপি রান্নাঘরে এসে চা বানিয়ে আনে। আয়শার কড়া নিষেধাজ্ঞা, ভুলেও রান্নাঘরে ঢুকবে না, তুমি ছেলের বউ, বাড়ির চাকর না। এই আজ্ঞাবহ পালনের জন্য চোরের মতো কাজ করা লাগে ওর। দূর থেকে পূর্ণতাকে রান্নাঘরে ঢুকতে দেখে নিঃশব্দে ফুয়াদ দরজায় বাহু হেলিয়ে দাঁড়ায়। জুসের বোতল হাতে মুখে স্ট্র নিয়ে কর্মব্যস্ত পূর্ণতার পা থেকে মাথা পর্যন্ত চোখ বুলাচ্ছে। হঠাৎ পূর্ণতা চামচের মধ্যে ফুয়াদের প্রতিচ্ছবি দেখলে বুঝে যায় ফুয়াদ আবারও চুপচাপ দাঁড়িয়ে আছে। একটা ছেলে কোন কাজে চুপচাপ দাঁড়িয়ে থাকতে পারে পূর্ণতার সেই জ্ঞান আছে। ও চামচটা রেখে কাপে চা ঢেলে রেখে হুট করে পিছু ঘুরল। ফুয়াদ থতমত খেয়ে চোখ পিটপিট করতে জোরপূর্বক হাসি দিতেই পূর্ণতা জিজ্ঞেস করে, এখানে কি করছো? নাথিং ভাবি। ফুয়াদ আরও কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে চুপচাপ চলে গেল রুমে। পূর্ণতা চায়ের কাপ নিয়ে চিন্তিত ভঙ্গিতে পলাশের কাছে গিয়ে দাঁড়ালো। পলাশ চায়ে চুমুক দিতে লক্ষ্য করল পূর্ণতা কিছু একটা বিষয় নিয়ে ভাবছে। তিনি পূর্ণতাকে জিজ্ঞেস করলেন কি হয়েছে, কিন্তু পূর্ণতার শঙ্কাজনিত ব্যাপারটা ঢেলে দিয়ে চলে আসে। সন্ধ্যা 7:55 প্রবেশ করে বাড়িতে পূর্ব। পূর্ণতার সাথে চোখাচোখি হতেই দরদর করে সিঁড়ি বেয়ে উপরে চলে যায়। চোখের দৃষ্টি যেন বলছিল, রুমে আসো জলদি, তোমায় দরকার। পূর্ণতা সন্ধ্যার হালকা নাস্তার গল্পগুজবে সামিল হয়েছিল সবার সাথে। খানিকটা সময় পর পূর্ণতা একটা কাজের বাহানা দর্শিয়ে টুপ করে কেটে পড়ে সেখান থেকে। সবাই অগোচরে হাসলেও সাইমার খুবই ফালতু লাগলো। পূর্ণতা চলে যেতেই সাইমা হাসির মহলে বিষপূর্ণ কথায় বলল, লজ্জা শরম খেয়ে এসেছে এই মেয়ে, স্বামী ঘরে আসতে দেরি, একটু অপেক্ষা নেই, সে ঢ্যাং ঢ্যাং করে চলে গেছে। আয়শার মুখ শক্ত হয়ে এসেছে। সাইমার মা ব্যাপারটা বুঝতে পারল। একগাল ধমকে সুরে সাইমাকে বলল, দিন দিন অশিক্ষিতের মতো কথা বলো কেন? এগুলো কি ধরনের কথা? এত বড় স্পর্ধা কি করে হলো? হ্যাঁ। আয়শা ডান পাশ থেকে সাইমার মায়ের কোলে হাত রেখে শান্ত হতে বলল। হঠাৎ পলাশ বিনীত মুখে গম্ভীর আভায় সাইমার উদ্দেশ্যে বলল, তোমার ভাইটা কেমন তা নিশ্চয়ই জানা আছে। আমাদের মাঝখানে পূর্ব কিছু না বললেও পূর্ণতার দিকে যে দৃষ্টিতে তাকিয়েছিল তা অবশ্যই চোখ লুকায়নি কারোর। এখানে তুমি লাজ শরমের কথা উঠিয়ে পূর্ণতার পরিবারকে টেনেছ। আমি যেন এরকম ব্যবহার কখনো না দেখি সাইমা, মনে থাকে যেন। সাইমা দারুণ লজ্জায় অপমানে সেখান থেকে উঠে চলে গেল। ওই পূর্ণতাকে চিবিয়ে ধরতে ইচ্ছে করছে। আহামরি ওকে নিয়ে কি এমন বলেছে? পলাশ পর্যন্ত কথা শোনালো। আশ্চর্য। পূর্ণতা নিরিবিলি পায়ে রুমের ভেতরে ঢুকে এদিক ওদিক তাকিয়ে কপাল কুঁচকে ফেলল। রুমের কোথাও পূর্ব নেই। উদ্বিগ্ন মনে রুমে আবার চোখ বুলাচ্ছে পূর্ণতা। পূর্ব কি গায়েব হলো নাকি? হঠাৎ পেছন থেকে ক্যাচ ক্যাচ শব্দ হতেই ঝটাং মেরে পিছু ঘুরে দেখল পূর্ব দরজা লাগিয়ে পিঠ ঠেকিয়ে হেলে দাঁড়িয়ে আছে। তার মানে পূর্ব দরজার পেছনে লুকিয়ে তামাশা দেখছিল। কি খারাপ। পূর্ব ঘাড় নাড়িয়ে কাছে আসতে বলল। পূর্ণতা ফ্লোরের দিকে দৃষ্টি দিয়ে ধীরভাবে এগিয়ে ওর সামনে দাঁড়ালো। পূর্ণতার পিঠের সব চুলগুলো একগুচ্ছ মুঠো করে যেদিকে আঁচল ছেড়েছে সেখানে ঠিক ডান পাশে চুলের স্তূপ রাখল। ইদানিং পূর্ব যা শুরু করেছে তা বোঝার বাইরে। বলা কওয়া ছাড়াই হুট করে অত্যাচার করা শুরু করে। আগের তুলনায় কম কথা বলছে পূর্ব, এখন কথাই কম, ইশারায় কথা বোঝাতে পছন্দর।
পূর্ব আচমকা ওকে জড়িয়ে ধরে বাঁ কাঁধে মুখ রেখে দিল। শিরশিরে উঠে কেঁপে উঠল পূর্ণতা। পূর্ব কোমরের কাছে হাত এনে কিছু একটা করছে। পূর্ণতা স্পষ্ট অনুভব করছে সেটা। পূর্ব কাঁপা কাঁপা গলায় বলতে গিয়ে তোতলিয়ে উঠল, কি করছো? চুপ, দেখাচ্ছি তো। পূর্ণতার কাঁধে থুতুনি রেখে পিঠের দিকে চোখ নুয়ে কাজ করছিল পূর্ব। পিঠের ব্লাউজের সাথে লুজ হয়ে নেমে পড়া শাড়ির পাটটা একত্র করে সেফটি পিন লাগিয়ে দিল। ডান দিকের আঁচলটা টেনে দিয়ে শাড়ি ঠিক করে পূর্ণতাকে ছেড়ে দিয়ে আলমারি খুলতে চলে গেল পূর্ব। পূর্ণতা নিজে তাকিয়ে ভ্যাবাচাকা খেয়ে আছে। এতক্ষণ পিঠের নিচ থেকে শাড়ির লুজ হয়ে শরীর দৃষ্ট হচ্ছিল, সেটা ওর খেয়ালই ছিল না। ছিক, চাপা উৎকণ্ঠায় নিজের উপর রাগ হলো পূর্ণতার। পূর্ব বাড়িতে ঢুকে এজন্যই হয়তো লজ্জা মুখ করে দাঁড়িয়েছিল, কিচ্ছু বলতে পারছিল না। পূর্ণতার নিস্পৃহ কণ্ঠে বলে উঠল, তুমি কি আগেই দেখেছ? কি? আলমারি থেকে টি শার্ট সিলেক্ট করতে করতে উত্তর দেয় পূর্ব। শাড়ি পরার অভ্যেস নেই তো, এজন্য। ব্লাউজ লং করে বানানোর অর্ডার দিয়ে দেবে। যেগুলো আছে দুই একটা রেখে সব আগুনে পুড়িয়ে ফেলো। ড্রয়ারের থার্ড সেকশনে লাইটার পাবে। গম্ভীর গলায় শুলের মতো কথাগুলো বিদ্ধ করে ওয়াশরুমে ঢুকলো পূর্ব। শাওয়ার ছাড়ার আওয়াজ হতেই আলমারির দিকে এগুলো পূর্ণতা। আলমারির একধার খুলতেই হঠাৎ ওয়াশরুমের দরজা খুলে উকি দিল পূর্ব। এই শোনো তো, তুমি দুপুরে গোসল করেছ? পূর্ব কোমরে টাওয়াল পেঁচিয়ে ইতিমধ্যে পুরো ভিজে গেছে। চুলগুলো থেকে নির্বিকারে পানি পড়ছে। পূর্ণতা দ্রুত সেখান থেকে দৃষ্টি নামিয়ে কৌতূহল গলায় জবাব দিল, হ্যাঁ করেছি। কিন্তু কেন? পূর্ব সরু চোখে কিছুক্ষণ ভেবে বলল, আমার সবচেয়ে পছন্দের শাড়িটা নিয়ে এসো তো। তুমি কি করবে? ধুয়ে দেব, খাবো, ফেলে দেব। আরে আজব তো, কেমন কথা এগুলো? পূর্ব, তুমি বেশি বেশি করছো। তাড়াতাড়ি গোসল করে বের হও তো। পাকনামি করছো আমার সাথে? বাংলা কথা বোঝো না? কি বিপদে পড়লাম? আমি পাকনামোর কি করেছি? তোমার জ্বালায়? আচ্ছা আনছি। পূর্ণতা কথা মতো ওয়াশরুমের দরজায় এসে শাড়ির হাত এগিয়ে দিতেই পূর্ব ওকে টেনে ভেতরে এনে দরজার ছিটকিনি তুলে দিল। পূর্ণতা আকাশ থেকে ভূমিতে পড়ার মতো আশ্চর্য হয়ে তাকিয়ে আছে। পূর্ব দুই ঠোঁট টিপে বাঁকা হেসে ভ্রু নাচিয়ে কিছু ইশারা করতেই পূর্ণতা ভীষণ লজ্জায় কুনো হয়ে ফ্লোরে তাকালো। মনে মনে আওড়ালো, নিজের গালে কষিয়ে চড়মার পূর্ণতার বাচ্চা। তোর এই ব্যাটা তো দিন দিন ফাজিল হয়ে যাচ্ছে। কার খপ্পরে পড়লি? এইবার নে, ঠেলা সামলা। সকাল 7টা বাজতেই বনানীর উদ্দেশ্যে গাড়ি নিয়ে বেরিয়েছে পূর্ব। বাড়িতে পূর্ণতা সবার সাথে সকালের নাস্তাটা সারলেও পূর্ব যে খেয়ে যায়নি, এ নিয়ে ভীষণ চিন্তাগ্রস্ত। পলাশ ওয়াসিফ তার দুই ভাইকে নিয়ে অফিসে চলে গেছে। আয়শা চলে গেছে ডাক্তারের কাছে রেগুলার চেক আপ করতে। মেজো চাচি এসে রুমের দরজায় নক করে জানালো, আমরা একটু শপিংয়ে যাচ্ছি পূর্ণতা, তুমি কি আসবে? পূর্ণতা ভাবনা ছাড়াই জানিয়ে দিল, না বড় চাচি, আপনারা যান, আমি আরেক দিন যাব। কেমন? মেজো চাচি কয়েকবার তোষামত করল, এতে বিশেষ কোনো লাভ হলো না। পূর্ণতা বিছানায় লম্বা হয়ে শুয়ে আছে, সিলিংয়ের দিকে চোখ স্থির রেখে। এসিটা বাড়িয়ে গায়ে কাঁথা টেনে নিয়েছে। পূর্বকে একটা কল করবে। বাইরে থেকে কিছু খেয়েছে কিনা জিজ্ঞেস করবে। গত রাতে ফোনটা সিম শুদ্ধ দিয়েছে পূর্ব। পূর্ণতা ফোনটা হাতে নিয়ে কয়েকবার কল লিস্টে চাপ দিতে যেও দিল না। এত অস্বস্তি হচ্ছে কেন? পূর্ব ওকে হাইড রাখছে এই ব্যাপারে সম্পূর্ণ ক্লিয়ার ব্রিফ দিয়েছে একদিন। পুরো দুনিয়া জানবে ওয়াসিফ পূর্ব বিয়ে করেছে, কিন্তু কাকে করেছে এই বিষয়ে কেউ জানবে না। পূর্বে রাজনৈতিক কার্যকলাপে আনিশাও সমান তালে ক্ষতির তালিকায় ভুগতে পারত, কিন্তু আদৌ পূর্বকে গোপন করে রাখিনি। আজ কেন পূর্ণতার জন্য এত কড়াকড়ি নিয়ম? বাইরে যেতে চাইলেও বোরকা পরে মুখে নিকাব মেরে যাওয়া লাগবে। ভার্সিটি যেতে চাইলে আগের দিন বাবার বাড়িতে দিয়ে আসবে, পরদিন সেখান থেকে ভার্সিটির উদ্দেশ্যে রওনা দেবে। শপিংয়ে যাওয়া একদম নিষিদ্ধ। যা কিছুর প্রয়োজন সব কিছু লিস্ট করে কেয়ারটেকারকে দিয়ে দেবে।
পূর্ব কাল রাতে বহু উদ্ভট নিয়ম তৈরি করেছে পূর্ণতার জন্য। চিন্তার অতল গহ্বরে ডুবে যেতেই হঠাৎ ফোন বাজতে লাগলো পূর্ণতার। ধরফর করে শোয়া থেকে উঠে বসতেই ফোনের দিকে তাকিয়ে উদাস হয়ে গেল সে। কলটা আনিশা করেছে। পূর্ণতা ফোনটা রিসিভ করে বেডে গা ছেড়ে দিয়ে বলে উঠল, হ্যালো, ভালো আছিস? হ্যাঁ আছি, আলহামদুলিল্লাহ। তোর কণ্ঠ এমন শোনাচ্ছে কেন? এমনিতেই, কিছু না। কি জন্য স্মরণ করলে? আমি কি তোকে কল করতে পারি না? পারো। তোর অসুবিধা হলে রেখে দেই। মনে হচ্ছে ঠেলে ঠেলে কথা বলছিস। না, ঠিক আছি, বলো। একটু মাথা ধরেছ তো এজন্য এমন শোনাচ্ছে। কি বলিস? ফোন রেখে দেই তাহলে, তুই ঘুমা। না, বলো। অত ব্যথা নেই। আমার খুব যন্ত্রণা হচ্ছে পূর্ণতা। কিছুদিন ধরে অনুশোচনায় নিজেকে খুব অসহ্য লাগছে। তুই কি আমায় মুক্তি দিবি? পূর্বের ব্যাপারটা নিয়ে এখনও পড়ে আছো? আমি তো কবেই ভুলে গেছি। তবে অনুশোচনা আমার হওয়া উচিত। সেদিন তোমার গায়ে ওভাবে হাত তুলে খুব জঘন্য কাজ করেছি। আমাকে পারলে ক্ষমা করে দিও আপু। তুই কি আমাকে আরও ছোট করবি? কেন মাপ চাচ্ছিস বলতো? বড় হয়ে তোর সাথে যা আচরণ করেছি সেগুলোর জন্য যদি পা ধরে ক্ষমা চাই, তাও তো কম। তুই কি আমাকে ক্ষমা ভিক্ষা দিবি? আমি দিহানকে নিয়ে একটু বাঁচতে চাই পূর্ণতা। কৃপা কর আমার উপর। একটা শর্ত আছে, তাহলে করব। বলে ফেল। তোর পা ধরে সারাদিন বসে থাকতে বললেও আমি রাজি। তবু আমাকে মাফ কর বোন। আমি দিহানকে আর কষ্ট দিতে পারছি না। মরে যাচ্ছি। তোমার আমার মধ্যে যত মনোমালিন্য হয়েছে সব কিছুতে মাটি দাও। আমরা ছোটবেলায় কিভাবে মিল দিয়ে খেলতাম মনে আছে? আনিশা স্বচ্ছ হাসি দিয়ে বলল, হ্যাঁ। দুজনের বৃদ্ধাঙ্গুল মিলিয়ে গলা জড়িয়ে বসে থাকতাম। একদিন আসো আপু, তোমাকে দেখতে ইচ্ছে করছে। দিহানের ছুটি হোক। এই পূর্ণতা, তোর কি মন খারাপ? কি হয়েছে খুলে বলতো? আপু, ও আমার উপর নিয়মকানুন নিয়ে জোর দিচ্ছে। এই নিয়ে তোর মন খারাপ? তুই কি একটু মানিয়ে চলতে পারবি না? এটা কি মানিয়ে চলা আপু? আচ্ছা বাদ দাও। দিহান ভাই কেমন আছে? ছুটি শেষ হতেই চলে গেল। ওকে ছাড়া আমি এক মুহূর্ত থাকতে পারি না। রাতে 1 ঘন্টার জন্য কল করে, তাও আমার মন তৃপ্তি পায় না। 1 ঘন্টা কি কোনো টাইম হলো বল? অসহ্য লাগে। কালকে একটু বকা দিয়েছি। ওর কি মন খারাপ হবে? আমারই কান্না পাচ্ছে। আনিশা আপু একটু একটু করে পূর্বকে ভুলতে শুরু করেছে। যেখানে নিজের কোনো মূল্য নেই তাকে আঁকড়ে রাখার কোনো মানেই হয় না। আপুকে নিয়ে সব পুরনো অতীত এক নিমেষে ভুলে নতুনভাবে শুরু করতে মন সায় দিল। আমার মনের অস্তিত্বগুলো পূর্বের হালচাল না জানা পর্যন্ত শান্তি পাবে না। ঠিক করলাম পূর্বকে একবার কল করবই করব। ওর পাটি জাহান্নামে যাক। আমি ওর খোঁজ না নিয়ে কল করা ছাড়ব না। যতবার কলের টোন টুটু করে যাচ্ছে আমার হার্টবিট ফুল স্পিডে করাঘাত করছে। বিশাল প্রহরের মতো 7 জনম শেষে বুঝি পূর্ব কলটা রিসিভ করার সুযোগ পেল। রিসিভ করতেই ধমক মেরে বলল, নাম্বার কি ব্লক লিস্টে ফেলব? যদি লজ্জাবোধ থাকে কলটা সেকেন্ড টাইম করবে না। টুট টুট করে শব্দ হতে লাগলো। পূর্ব কলটা কেটে দিয়েছে। বাড়িতে থাকলে আমাকে জ্বালিয়ে মারে যেই লোক, বাড়ির বাইরে গেলেই সে আমাকে চেনে না। ভাবটা এমন যেন কোনো পর মহিলা এসে তাকে জ্বালাতন করছে। 2 গালে 10টা চর মারলেও আমার শাস্তি পূরণ হবে না ভাই। খাল কেটে মানুষ কুমিরকে ঘরে আনে। আমি যে একদম কোলে করে যত্ন করেছি। দুপুরের গোসল শেষে খাবারের জন্য ডাইনিং টেবিল থেকে ডাক আসে আমার। সাইমা মুখটা পটকার মতো কালো করে আমাকে নিয়ে ডাইনিং স্পেসের দিকে যাচ্ছে। ওর পোশাক দেখে এত লজ্জায় মাথা নুয়ে চলতে হচ্ছে। হাঁটু পর্যন্ত পিঙ্ক শর্ট প্যান্ট, হোয়াইট লেডিস টি শার্ট। টি শার্টের গলা টেনে বাকাতটা হাঁ করে রেখেছে। সেখানে চিকন পার্পেল স্টিপ দেখা যাচ্ছে। বুঝলাম বাড়িতে বয়স্ক কেউ নেই, তাই বলে ভাইদের সামনে এইভাবে চলাফেরা। ডাইনিং টেবিলে পূর্বিকা আপু, ফুয়াদ, জাওয়াত, মিথুন বসে আমাদের অপেক্ষা করছিল। আমরা আসতেই সবাই খেতে শুরু করলো। পূর্বিকা আপু আমাকে ডেকে নিজের পাশের চেয়ারটা টেনে দিলেন।
আমি বসতেই সাইমা আমার অপোজিট চেয়ার টেনে ফুয়াদের পাশে বসলো। আপু আমার প্লেটে মাছের টুকরো তুলে দিয়ে বললেন, ওই বদের সাথে কথা হয়েছে পূর্ণতা, সকালেও বদমাইশটা না খেয়ে বেরিয়েছে। কি যে করি। আমি খাওয়া শুরু করলাম মিথ্যে কথা বলে। ও ব্যস্ত আপু, বলল পরে খাবে। খাওয়ার মধ্য পর্যায়ে যখন চলছিল আমার মনে হলো পায়ের উপর কেউ পা ছোঁয়াচ্ছে। আমি একবার দুইবার ব্যাপারটা ইগনোর করলাম, কিন্তু তৃতীয়বারের বেলায় সবার মুখের দিকে তীর্যক দৃষ্টি দিলাম। যেই এখন আমার চাহনি দেখে থতমত খাবে সেই পা স্পর্শ করছে। সবাই কি সুন্দর নিরিবিলি খাচ্ছে, কিন্তু একজন না। একজন আমার সাথে জঘন্য ফাজলামি করছে। আমি চট করে টেবিলের নিচে মাথা নুয়ে দেখি পাটা ফুয়াদের। পাশ থেকে খাওয়া থামিয়ে পূর্বিকা আপু বলে উঠল, পূর্ণতা, কিছু কি হয়েছে? নিচে কি? আমি তাড়াতাড়ি মাথা উঠিয়ে জোরপূর্বক হাসি দিয়ে বলে উঠি, মশা কামড়াচ্ছে আপু, কিছু না। আমার উত্তর শুনে ফুয়াদের মুখে শয়তানি হাসি লক্ষ্য করলাম। ও আমার দিকে তাকিয়ে কেমন একটা সুচালো হাসি দিয়ে টিস্যুতে হাত মুছে চলে গেল। সবার খাওয়ার শেষে সাইমা দৃঢ় গলায় আমার পাশে এসে বলল, পূর্ণতা, আর ইউ ফ্রি? আই ওয়ান্ট টু ডিসকাস উইথ ইউ সামথিং। প্লিজ কাম ইন মাই রুম। পূর্বিকা আপু প্রথম দফায় খুব অবাক হলেও সাইমা ভাওতাবাজি করে বেশ দক্ষভাবে সামলে নেয়। আমি টিস্যু নিয়ে হাত মুছে ওর রুমে যেয়ে দেখি রুমের ভেতর সাইমা নামের কোনো মানুষ নেই। পুরো রুম ফাঁকা। জানালার কার্টেন উঠছে, বিছানার টেডি বিয়ার রাখা গোলাপি দেয়ালগুলোতে ওর শৈশব থেকে কৈশোরের ছবি সাজানো। খুব খটকা লাগছে। ও আমাকে রুমে ডেকে নিজে কোথায় গেল? আমি 2 মিনিট অপেক্ষা করে নিজের রুমের দিকে পা ঘুরিয়ে চলে গেলাম। চোখে মুখে পানি ছিটিয়ে ঘুমিয়ে পড়ার ধান্দা আমার। পূর্ণতা ওয়াশরুমে ঢুকে দরজা আটকে দিয়ে ঘুরে দাঁড়াতেই চিৎকার দিতে যেও দিতে পারে না। দরজার সাথে পিঠ ঠেকিয়ে ভয়জনিত কণ্ঠে বলে, তুমি এখানে কেন? এখানে কি করছো? আমার ওয়াশরুমে কি? তুমি কখন এলে? বেরিয়ে যাও, বেরিয়ে যাও বলছি। আমি চিৎকার করে সবাইকে ডেকে আনবো। পূর্ণতা ভয় পেলেও বাইরে সেটা প্রকাশ করল না। ফুয়াদ চালবাজি করে সাইমাকে দিয়ে এই কাজ করেছে। এতক্ষণে সমীকরণ মেলানো শেষ। ফুয়াদ ধুমিয়ে সিগারেট টানছে, নাক দিয়ে ভো ভো করে নিকোটিন ছাড়ছে। মুখ দিয়ে একস্তূপ ধোঁয়া ছাড়তেই সম্বিত কণ্ঠে বলে উঠল, ভাবি, আমি কথাটা ঘুরিয়ে পেঁচিয়ে বলতে চাচ্ছি না, সোজাসুজি বলছি। আপনাকে আমার ভালো লেগেছে। আই ওয়ান্ট টু হ্যাভ অ্যান ওয়ান নাইট স্ট্যান্ড উইথ ইউ। পায়ের নিচ থেকে সমস্ত শরীরে হিম বয়ে গেল পূর্ণতার। নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে থেকে ঢোক গিলে 2 বার গলা ভেজালো। পায়ে একজোড়া স্যান্ডেল পরে আসা উচিত ছিল। অন্তত স্যান্ডেলটা তুলে ওর গাল লাল করে দিলে একটু শান্তি লাগতো। পূর্ব নিজের বেডরুম থেকে ওয়াশরুমটা এত নিট অ্যান্ড ক্লিন রাখে, জুতা পরে বেড়ানোটা দৃষ্টিকটু লাগে, কিন্তু এখন একজোড়া স্যান্ডেল দরকার। 2 হাতে দুটো স্যান্ডেল বসিয়ে এই কুত্তার গায়ে, মুখে, পিঠে ইচ্ছামতো পেটানো গেলে ঠিক হবে। পূর্ণতা পরিস্থিতি ঠান্ডা মাথায় সামলে বলল, আমি যে তোমার বড় ভাইয়ের বউ সেটা কি ভুলে গেছো? তোমার ভাই যদি এই কথা শুনে তোমাকে কুত্তার মতো পেটাবে ফুয়াদ। আই ডোন্ট কেয়ার। আপনি ওকে না জানালেই তো হয়। তাছাড়া আই অ্যাম এ গুড বেড পারফর্মার। আমার সাথে এক রাত থাকলেই বুঝবেন, পূর্বের চেয়ে আমি আপনাকে আনন্দ দিতে পারবো। পূর্ণতা চোখ বন্ধ করে নিজেকে আরও একবার সামলালো। পূর্ব যদি ভুলেও এই কথা শোনে, ফুয়াদের কি কঠিন অবস্থা হবে পূর্ণতা কল্পনা করতেও ভয় পায়। আপনি এত চিন্তা করছেন কেন? আমার সাথে একবার স্টে করলেই আপনি বুঝতে পারবেন। পূর্ব যা করতে পারিনি আমি সেটা আপনাকে দ্বিগুণ দিচ্ছি। পূর্ণতার শান্ত গলায় বলল, ফুয়াদ দেখো, আমি তোমার ভাবি হই। তুমি হয়তো ভাবছো আমি তোমার মতো মডার্ন জেনারেশনের মেয়ে। এটা ভুল। আমি ভালোই ভালোই বলছি, তুমি সভ্য ছেলের মতো এখান থেকে বেরিয়ে যাও। আমিও ওয়াদা করছি তোমার প্রথম ভুল ভেবে ওকে কিছুই বলবো না। ফুয়াদ কপাল কুঁচকে সিগারেটের শেষ অংশটা হাই কমোডে ফ্লাশ করে পূর্ণতার দিকে এগিয়ে আসতে আসতে বলল, ভাবিজান,
আপনাকে আমার ভালো লেগেছে এটা আপনার সৌভাগ্য। আপনার শরীর তো দেখান না, তাও কিভাবে কোমরের ওইটুকু অংশ দেখে মাথা নষ্টে ভুগছি সেটা বলতে পারছি না। দেখুন, আপনাকে প্রমিস করছি একটুও কষ্ট দেব না। পূর্ণতা এক চুলো তোয়াক্কা না করে ঠাস করে থাপ্পড় মারল ফুয়াদের গালে। ফুয়াদ রাগে গর্জে উঠবে তার আগেই দরজার সিটকিনি খুলে বেরিয়ে এসে বাইরে থেকে লাগিয়ে দেয় পূর্ণতা। ফুয়াদ ধামধাম করে দরজা ধাক্কাচ্ছে। দরজাটা মজবুত, না হলে এতক্ষণে যে হুলস্থুল লাথি দেওয়া শুরু করেছে তাতে ভেঙে যাওয়ার কথা। পূর্ণতা নিজের কান্না আটকে রেখেও আটকাতে পারছে না। চোখ থেকে অশ্রান্ত অশ্রুগুলো পড়ছে। হাতের উল্টো পিঠে চোখ ডলে ফোনটা নিয়ে পূর্বকে কল করে। অনেকবার কল করেও পূর্ব ধরে না। ওদিকে ফুয়াদ জোরে জোরে দরজা ধাক্কাচ্ছে। এই বাড়িতে সবার রুমগুলো এত দূরত্ব বিশিষ্ট যে চিৎকার দিলেও কারোর কানে পৌঁছায় না। কেয়ারটেকারকে পাঠিয়ে খবর দেওয়া লাগে। দুপুরের পর পূর্বিকারা বাড়ির লন সাইডে চলে গেছে। বড়রা এখনও বাড়িতে ফেরেনি। এই নিরুপায় সিচুয়েশনে পূর্ণতা দীর্ঘশ্বাস ছেড়ে ফোনের স্ক্রিনে দ্রুত কিছু লিখে পাঠালো। তুমি আমার কল রিসিভ করো পূর্ব। ঠিক 2 মিনিট পর পূর্বের মেসেজ, আই অ্যাম বিজি ইন সেমিনার, প্লিজ ডোন্ট ডিস্টার্ব মি, আই উইল কল ইউ ব্যাক। মেসেজটা দেখে শব্দ করে তপ্তকর নিঃশ্বাস ফেলল পূর্ণতা। বিপদের বেলায় এখন তুমি নেই, সেখানে আমিও আর থাকতে পারছি না। মনে মনে কথাগুলো বলতেই ওয়াশরুমের বিকট শব্দের দিকে এক পলক তাকিয়ে আলমারির দিকে পা চালিয়ে এগিয়ে গেল। 2 দ্বার খুলে পার্স ব্যাগটা নিয়ে ফোনটা সুইচ অফ করে ঢুকিয়ে রাখল। রুমের নবমোস্টে মাথায় ঘোমটা টেনে চুপচাপ নিচে নেমে ড্রয়িং স্পেসে একটা চাকরকে দেখে বলে, 10 মিনিটের মধ্যে আসছি। মাথার ঘোমটা লম্বা করে টেনে দারোয়ানকে দিয়ে সিএনজি ঠিক করিয়ে উঠে বসল। সিএনজি মামা গাড়ি টেনে নিলে আলিশান গেটের সোনালি নেম প্লেটটায় ওয়াসিফ ভিলা দেখতে দেখতে হঠাৎ পিছে চলে যায়। পূর্ণতা মাথার ঘোমটা নামিয়ে চোখ বন্ধ করে সিটে হেলান দিয়ে বসে পড়ে। 2 কোণা থেকে পানি ঝর্ণার মতো পড়ছে। পূর্বিকাকে যে কথাগুলো বলতে পারত, কিন্তু বলার আগে যে কান্না এসে হামলে ধরবে, মুখের ভাষা ছিনিয়ে আবেগান্বিত করে কাঁদিয়ে দেবে। পূর্ণতা মায়ের কাছে যেতে চাচ্ছে। মা ওকে 1000 বার মারলেও মানিজ্যতের ব্যাপার কখনো নিলামে উঠতে দেয়নি। অশান্ত ক্ষুব্ধ বিক্ষিপ্ত মনটা মায়ের কোলে মাথা রাখতে চাচ্ছে। আজ এবং এই প্রথম ওর মায়ের কথা স্মরণ হচ্ছে। ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। রাতের বেলা হালকা বৃষ্টিতে নিয়ন বাতির প্রতিফলনে রাস্তাঘাট চকচক করছে। পূর্ব গাড়িটা পার্কিং এরিয়ায় রেখে এসে বাড়িতে ঢুকতেই দেখে পরিবেশ থমথমে। সবাই গ্রাউন্ড ফ্লোরে ড্রয়িং রুমের সোফায় একত্র হয়ে বসে আছে। পলাশ পায়ের উপর পা তুলে সোফায় মাথা ঠেকিয়ে বসে আছে। পূর্বকে দেখতেই পলক ওয়াসিফ বলে উঠল, তুমি কোনো খবর জানো পূর্ব? না তো, কিসের খবর বড় চাচ্চু? পলক উত্তরের বদলে ফুস করে নিঃশ্বাস ছাড়ল। আয়শা করুণ চাহনিতে ছেলের দিকে তিরিক্ষি গলায় বলে উঠল, তুই বৌমাকে কি বলেছিস? পূর্ব ভ্যাবাচাকা খেয়ে ভ্রু অসম্ভব কুঁচকে বলে, পূর্ণতাকে কি বলবো? আমার অনুপস্থিতিতে কিছু হয়েছে কি? এবার কথার উত্তরে পূর্বের বড় চাচি বলে উঠল, পূর্ণতা বাড়িতে নেই। কুদ্দুসকে বলে গেছে 10 মিনিটের মধ্যেই আসবে, এখনও আসেনি। পূর্ব কিছু মনে হওয়ার ভঙ্গিতে তাড়াতাড়ি প্যান্টের পকেট থেকে ফোন বের করল। ও সিট বলে হুঙ্কার দিয়ে হনহন করে সিঁড়ির দিকে চলে গেল। 3 সিঁড়ি একসঙ্গে ভেঙে উঠছে পূর্ব। রুমের নব ঘুরিয়ে দরজা খুলতেই দেখে রুম নিস্তেজ। পূর্ণতার সত্যিই নেই। প্রতিদিন নিয়ম করে রাতে ফিরে পূর্ণতার দেখা পেলে সমস্ত ক্লান্তি শরীর নিংড়ে বেরিয়ে যেত। পূর্ণতা কেন এই কাজ করল? কোথায় গেল? কেন তখন উতলা হয়ে এতবার কল করেছিল? বিছানায় উপুর হয়ে বালিশ আঁকড়ে শুয়ে আছে পূর্ণতা। রুমটা সব সময়ের মতোই ঘুটঘুটে অন্ধকার করে লাইট নিভিয়ে রেখেছে। বিকেলে বাসায় ফিরেই স্বাভাবিকভাবে আচরণ করেছে, যেন কিছুই হয়নি। এমনি সবাইকে দেখতে এসেছে। নুরানি পূর্ণতাকে পেয়ে খুশিতে গদগদ।
রান্নাঘরে চলে গেছে পছন্দসই খাবার তৈরি করতে। টানা 2.5 ঘন্টার শাওয়ার নিয়ে শাড়ি পাল্টে নর্মাল সালোয়ার কামিজ পরেছে পূর্ণতা। বিয়ের পর এই প্রথম আবার সালোয়ার কামিজে। খোদেজা আর্জেন্ট একটা ডেলিভারি কেস সামলাতে হসপিটালে গিয়েছে। পূর্ণতার বাবা পূর্ণতার আসার খবর শুনেই খুলনা থেকে রওনা দিয়েছে। আসতে আসতে ভোর 6টা। বর্তমানে খালি ফ্ল্যাট বাড়িতে অন্ধকারময় রুমে নিস্তব্ধ রাত্রিতে শুয়ে আছে ও। নুরানি রুমের লাইট জ্বালিয়ে বলল, আপা খাইতে আসেন, ঠান্ডা হইয়া যাইব। লাইট অফ কর নুরানি, আমার খিদে নেই, প্রচুর ঘুম পাচ্ছে, তুই যা। আপা খালায় শুনলে রাগ করব। করুক, তুই খেয়ে নে, আমার চিন্তা করবি না, আমি পরে খাবো। নুরানি লাইট অফ করে দরজা চাপিয়ে চলে যায়। বাইরে থেকে দূরের বিল্ডিংয়ের খুবই কম আলো ঢুকছে এই রুমে। পূর্ণতার মন চরম অবস্থায় খারাপ হয়ে আছে। সিএনজির জার্নিটা ভালো যায়নি ওর। রাস্তাঘাটের বাজে দশার জন্য মাথার ভেতর এখনও দপদপ করছে। হঠাৎ রুমের দরজা খোলার শব্দটা এত আস্তে হলো যে পূর্ণতা মনের ভ্রম ভেবে পাশ ফিরে তাকিয়ে দেখল না। কানে কিছু অদ্ভুত শব্দ হলে ঘুমে ঢুলু ঢুলু চোখ দুটো দিয়ে অন্ধকারে তাকিয়ে বলে, নুরানি, নুরানি প্লিজ যা, আমি খাবো না বলছি। বিরক্ত করিস না, তুই খেয়ে নে। পূর্ণতা আবার বালিশে মাথা লাগিয়ে সোজা হয়ে শুয়ে পড়ে। চোখ বন্ধ করতে হঠাৎ ওকে কেউ পাঁচকোলে তুলে বারান্দার দোলনায় নিয়ে যায়। পূর্ণতা রাস্তা থেকে আসা উজ্জ্বল আলোতে দেখে পূর্বের মুখ, সাদা শার্ট, সাদাটে গ্যাবার্ডিং প্যান্ট। দোলনায় লম্বা হয়ে শুয়ে পূর্ণতাকে বুকের হাড়ের উপর টেনে নেয়। এলোমেলো চুলগুলো আঙুল দিয়ে সরিয়ে গাল ভরে অজস্র ঠোঁটে ছুঁয়ে দেয়। সাদা শার্টের ভেতর থেকে বুকের কিছু উন্মুক্ত হয়ে আছে পূর্বের। পূর্ব ঠান্ডা গলায় বলে ওঠে, বাড়িতে সবাই তোমার জন্য চিন্তিত ছিল, একটাবার ওদের বলে যেতে। পূর্ণতা নিরুদ্বেগ ভঙ্গিতে পূর্বের বুকে মাথা এলিয়ে দিতেই পূর্বর গালে হাত রেখে দিল। পূর্বের হাতের পিঠে হাত রাখতে যেয়ে পূর্ণতার সেখানে চিপচিপে লাগলো। হঠাৎ হাত সরিয়ে সেটা চোখের সামনে এনে দেখল রক্ত। ঝট করে পূর্বের বুক থেকে মাথা তুলে ওর হাত টেনে দেখল হাতের মুঠোবন্ধির জায়গাগুলোতে রক্ত লেগে আছে। কাউকে বেধড়ক ঘুষালে যেমন ক্ষত হয়ে যায়, তেমন ক্ষত বিক্ষত হয়ে আছে হাতে।